আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের মনন একাডেমি এবং রুটস এডুতে। আমরা তাপগতিবিদ্যা অধ্যায়টি পড়ছিলাম। সেটির আমাদের প্রায় ৮টি লেকচার হয়ে গিয়েছে। আজকে আমাদের নবম লেকচারের ক্লাস এবং আজকের ক্লাসে আমরা পড়ব মেইনলি গ্যাস কিভাবে কাজ করে যখন গ্যাসের আয়তন প্রসারণ হয়। আপনারা জানেন গ্যাসের আয়তন প্রসারণের সময় গ্যাস কাজ করে। সো গ্যাস কিভাবে কাজ করে সেই জিনিসটাই আমরা আজকে বোঝার চেষ্টা করব এবং একই সাথে দেখব চাকরিক প্রক্রিয়ায় কিছু কনফিউশন থাকে। চাকরিক প্রক্রিয়া থেকে ভর্তি পরীক্ষা কোয়েশ্চেন এসে থাকে। সো চাকরিক প্রক্রিয়া নিয়ে একটু ডিটেইলে আলোচনা করব এবং আজকের ক্লাসে খুবই সুন্দর সুন্দর কিছু ম্যাথ থাকবে, অ্যাডভান্সড কিছু ম্যাথ থাকবে। সো ওই অনুযায়ী আপনাদের রেসপন্স করা লাগবে, ওই অনুযায়ী আপনাদের প্রস্তুতি থাকা লাগবে। আশা করছি আমাকে ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন। যদি কোনো সমস্যা থাকে আমাকে জানাতে পারেন। না ভাই, সব ঠিক আছে, ফেসবুকেও ঠিকঠাক চলছে। আলহামদুলিল্লাহ, তাহলে খুবই ভালো জিনিস। আমরা আমাদের ক্লাস খুব অল্প সময়ের মধ্যে ক্লাস শুরু করে ফেলবো। একটু দেখবেন, বাকিরাও যারা যুক্ত হতে চায় তাদেরকে একটু কাইন্ডলি যুক্ত হতে বলি। আমরা খুব দ্রুত দেরি করবো না, খুব অল্প সময়ের মধ্যে ক্লাস শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, সব ঠিকঠাক আছে। ক্লাসটা আমিও শেয়ার দিয়ে দিলাম। ওকে, তো আসুন একটু কথাবার্তা বলি ভাইয়া। যারা যারা ক্লাসে আছি একটু কথাবার্তা বলবো। আমরা আমাদের ক্লাস কি শুরু করে ফেলবো কিনা একটু জানাবেন কাইন্ডলি। আজকে আমাদের নবম লেকচার, ঠিক আছে? এবং ধারাবাহিকভাবে আর মনে হয় 2 লেকচারে আমাদের টোটাল কনসেপ্টসের ক্লাস শেষ হয়ে যাবে। নেক্সট লেকচার হবে মঙ্গলবারে, দেন বৃহস্পতিবার আমাদের অধ্যায় শেষ। আর আমি চেষ্টা করবো শুক্রবার বা ওইরকম একটা সময় একদিন পুরো সৃজনশীল এবং আপনাদের এমসিকিউ গুলো প্র্যাকটিস করিয়ে দেওয়া বোর্ড পরীক্ষা। আর অ্যাডমিশনের জন্য তো সবকিছু এখানে পড়িয়ে দিচ্ছি। সো বোর্ড পরীক্ষাগুলো এরপরে খুবই সোজা লাগবে ওই ক্লাসটা। তারপর আমরা বোর্ড পরীক্ষার জন্য একটা সেপারেট ক্লাস রাখবো যেখানে শুধুমাত্র বোর্ড সিকিউ, বোর্ড এমসিকিউ সলভ করে ফেলবো। সো এই অধ্যায়টা অনেক ধীরে সুস্থ এগিয়েছি, যেন আপনাদের আমার গতির সাথে প্যাচ করতে পারেন। বাট পরবর্তী চ্যাপ্টারগুলো খুবই টানবো এবং ক্লাসগুলো বেশ ডিউরেশন লম্বা লম্বা হবে এবং ক্লাসগুলো তখন জুমে হবে। সো এই প্যারাগুলো থাকবে না, আমরা একটু লম্বা লম্বা ক্লাস নিয়ে চেষ্টা করবো খুব দ্রুত অধ্যায়গুলো শেষ করা এবং ডিটেইলে ডেপথে যাওয়ার। বেশি ক্লাস সংখ্যা না বাড়িয়ে আমরা ডিউরেশন বাড়িয়ে দেবো। সো শুরুর দিকে আপনারা আমার গতির সাথে ম্যাচ করবেন, এই কারণে আমি একটু স্লো পড়িয়েছি এবং শর্ট করে দিয়েছি ডিউরেশনগুলো। শর্ট ইন টার্মস অফ যে আমরা এর পরের লেকচারগুলো 3 ঘন্টা বা এরকম সময় ব্যাপী কোনো কোনো লেকচার নিয়ে যাব। এখন তো মোটামুটি 1.5 ঘন্টা প্লাস বা 2 ঘন্টার আশেপাশে হলেই ছেড়ে দিয়েছিলাম। সো আমাকে বলুন সবাই যদি প্রস্তুত থাকেন, তাহলে আমরা আজকে আমাদের লেকচার শুরু করে ফেলি। নবম লেকচার তাপগতিবিদ্যা। আজকে আমরা কি পড়তে যাচ্ছি ভাই? আজকে আমরা পড়বো হচ্ছে বিভিন্ন তাপগতীয় প্রক্রিয়ায় গ্যাস দ্বারা কৃতকাজ। এই একটা পার্টিকুলার টপিকে আমরা আজকে খুব ডিটেইলে আলোচনা করব। সবাই যদি প্রস্তুত থাকেন আমাকে জানাবেন। জি শুরু কি ভাই, করব? প্রস্তুত। আচ্ছা, জি সো কি হয় ব্যাপারটা আমি হ্যাঁ, জাস্ট জি একটু ভাই, অ্যাট এ শুরু গ্লেন্স করতে পারেন। আপনাদেরকে দেখিয়ে দিই। ধরেন কোনো জায়গায় আপনার কাছে একটা গ্যাস আছে, ধরেন এইটার ভিতরে গ্যাস আছে, এই যে ধরেন এগুলো হচ্ছে গ্যাসের অণুগুলা, ঠিক আছে? এখন আপনি যদি এই জায়গাটাতে, এই সিলিন্ডারটার মধ্যেই আপনি যদি বাহিরে থেকে তাপ দেন, তাহলে কি ঘটনা ঘটবে? প্রক্রিয়া কি এটা কিন্তু এখনো কিছু বলিনি আমি। কি ঘটনা ঘটবে বলুন? সিলিন্ডারটা অ্যাজ ইট ইজ থাকবে, মানে সিলিন্ডারের যে পিস্টনটা আছে, ধরেন এইটা হচ্ছে পিস্টন। সো পিস্টনটা কিছুটা উপরে উঠে যাবে না ভাই? এরকম ঘটনা ঘটবে না? পিস্টন দেখুন, পিস্টন আগে ছিল এই জায়গাটাতে, এখন পিস্টন কিন্তু উপরে উঠে গিয়েছে। সো পিস্টনের আমরা বলতে পারি না যে পিস্টনের হাইটটা বা পিস্টনটা এক্স পরিমাণ উপরে উঠে গেল। সো এই পার্টিকুলার জায়গাটাতে, এই পার্টিকুলার জায়গাটাতে ধরেন এই পার্টিকুলার কন্টেনারে গ্যাসের আয়তন হচ্ছে V1। আর এই একই কন্টেনার এখন যেহেতু আয়তন বেড়ে গেল, গ্যাসের কন্টেনারটা তো এখন বেশি জায়গা তৈরি করে ফেললো গ্যাসের অণুগুলোর জন্য ছোটাছুটি করার জন্য। সো এখানে গ্যাসের আয়তন যদি V1 হয়, এখন যেহেতু কন্টেনারটার আয়তন বেড়ে গেল, সো গ্যাসও তো পুরো কন্টেনার জুড়ে ছোটাছুটি করবে। সো এই জায়গায় হয়ে গেল গ্যাসের আয়তন V2। বোঝা গেল বিষয়টা? এই যে গ্যাসের আয়তন বাড়লো, এই যে গ্যাসের আয়তন বাড়লো, সো এই জায়গাটাতে হয়েছে কি ভাই? পিস্টনটা উপরে উঠেছে, পিস্টন উপরে উঠেছে। সো আমরা বলতে পারি না পিস্টনের একটা সরণ হলো, পিস্টনের এক্স পরিমাণ সরণ হলো, এটা কি বলা যায়? পিস্টনের এক্স পরিমাণ সরণ হয়েছে। এবং সরণ হয়েছে কিভাবে ভাই? নিশ্চয়ই কেউ বল প্রয়োগ করেছে, এই জন্যই। সো আমরা একটা কাজ করি, এই আগুনটাকে এখানে না দিই, এখানে দিই, তাহলে বেশি পারফেক্ট হয় চিত্রটা। সো অ্যাকচুয়ালি এখানে গ্যাসের মধ্যে কোনো আগুন ছিল না, যখনই আমরা আগুন দিয়েছি
তখন হয়েছে কি ভাই, এখানে গ্যাসের যে চাপ ছিল পিস্টনের উপর, এখানে চাপটা বেড়ে গিয়েছে, যার কারণে পিস্টনটা উপরে উঠে গেল। সো অ্যাকচুয়ালি পিস্টনকে উপরে উঠালো কে ভাই, ভিতর থেকে গ্যাস দ্বারা প্রযুক্ত চাপ। সো গ্যাস দ্বারা প্রযুক্ত চাপ, এটাকে আমরা লিখতে পারি পি গ্যাস। আর যেহেতু নর্মালি কৃতকাজ হিসাব করে ফোর্স দিয়ে, আমরা জানি চাপের সাথে এরিয়া গুণ করলে কি ফোর্স পাওয়া যায় না? কোনো বস্তুর উপর লম্বভাবে প্রযুক্ত বলটাকে তো চাপ বলি। চাপ সমান ফোর্স ভাগ এরিয়া, তাইলে ফোর্স সমান কি, চাপ ইন্টু এরিয়া, এরকম বলা যায়। সো প্রেসার অফ গ্যাস ইন্টু এই যে পিস্টনটা আছে, এটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি এ হয়, তাহলে এইটুকুকে আমরা বলতে পারি না গ্যাস দ্বারা প্রযুক্ত চাপ, পি গ্যাস ইন্টু এ বলা যায়। তাহলে গ্যাস এতটুকু চাপ প্রয়োগ করেছে, আলটিমেটলি গ্যাসের পিস্টনটা উপরে উঠেছে এক্স পরিমাণ। বুঝে গিয়েছি? বুঝেছি বিষয়টা নাকি বুঝেনি জানাবেন। বুঝছি ভাইয়া। আচ্ছা, এখন ব্যাপারটা বুঝেন। এই যে গ্যাস যে চাপ প্রয়োগ করলো, এই যে প্রেসার অফ গ্যাস, এই জিনিসটা দুটো ভাবে ভাগ করতে পারি আমরা। একটা হচ্ছে কনস্ট্যান্ট প্রেসার, আর আরেকটা হচ্ছে ভাই ভ্যারিয়েবল প্রেসার, মানে ধ্রুব চাপ আর পরিবর্তী চাপ। সো ধ্রুব চাপের কৃতকাজ, গ্যাস দ্বারা কৃতকাজ, যদি এখানে চাপটা ধ্রুব থাকতো, প্রতি মুহূর্তে যেই পরিমাণ চাপ বেড়েছে ওই একই পরিমাণ চাপ কমে আলটিমেটলি চাপটা ধ্রুব আছে, যদি সেরকম হতো, তাহলে ওয়ার্ক ডান বাই গ্যাস, এই সূত্রটা হতো হচ্ছে পি ডেল ভি, অথবা আমরা লিখতে পারি পি ডিভি। মনে আছে এই জিনিসটা? পি ডট ডিভি লিখতে পারি। এটা হচ্ছে ধ্রুব চাপের কৃতকাজ। আর যদি এখানে এই যে চাপটা কন্টিনিউয়াসলি বাড়তে থাকে, চাপের মানটা যদি পরিবর্তন হতে থাকে, তাহলে গ্যাস দ্বারা কৃতকাজ কতটুকু ভাই, সামেশন অফ পি ডিভি। যেহেতু আয়তনের সাপেক্ষে অন্তরীকরণ, সো এখানে আয়তনের আমরা লিমিট বসাবো। সো আগে আয়তন ছিল ভি1, পরে আয়তন হয়েছে ভি2, সো লিমিট ভি1 থেকে ভি2। সো ওভারঅল আমরা এই সূত্রগুলো নিয়ে আজকে চর্চা করব প্রত্যেকটা প্রক্রিয়ার ক্ষেত্রে। সো আমাদের জানা প্রক্রিয়া চারটা: সমায়তন, সমচাপীয়, সমষ্ণ আর রুদ্ধতাপীয়। এই চারটা প্রক্রিয়ার বাইরেও গিয়ে আমরা কিছু আলোচনা করব। সো ওভারঅল সবকিছু যদি বুঝে থাকেন, এইটুকু আলোচনা আমি জাস্ট রিক্যাপ করলাম, তাহলে আমাকে একটু জানাবেন, আমরা আমাদের ক্লাসে বা পরবর্তী পড়াশোনার দিকে চলে যাব। সালাম দিয়েছে নাজমুল হাসান ফেসবুকে, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। বলুন, সবকিছু কি ঠিকঠাক আছে? আমরা কি এগোবো? এই জায়গাগুলোর মধ্যে কোথাও বুঝতে বিন্দুমাত্র কোনো সমস্যা থাকলে আমাকে জানিয়ে দেবেন, তারপর ওই জিনিসটা রিক্যাপ করবো, নাহলে আমি সামনের দিকে এগোবো। সব ঠিকঠাক আছে না? জি ভাইয়া। ওকে, তাহলে আসুন এখন আমরা ধীরে ধীরে এগোবো। সো ওয়ার্ক ডান বাই অল দ্য থার্মোডাইনামিক্স প্রসেস। এখন থার্মোডাইনামিক অল দ্য প্রসেস বলতে আমি বুঝাই সমচাপ, সম আয়তন, সমষ্ণ আর রুদ্ধতাপীয়। সো এই চারটা প্রক্রিয়া ভালো মতো শিখে ফেলবো, তাহলে এরপরে যে কোনো প্রক্রিয়া যদি দেয়, এই চারটার বাহিরেও যদি কোনো প্রক্রিয়া দেয়, সেটাও আমরা পারবো। চারটার বাহিরে কোনো প্রক্রিয়া দিলে, এবং এরকম কোনো প্রশ্ন এই পর্যন্ত বাংলাদেশে কখনো আসে নাই, বাট আইআইটিতে এসেছিল, সো আমরা ওই লেভেলের একটু প্র্যাকটিসগুলো করে রাখবো, কারণ কোনোবার যদি দিয়ে দেয় সেটা আপনাদের বেলায় দিতে পারে, আপনারা যেন সেই জিনিসটা পারেন। সো আসুন আমরা আমাদের কাজ আজকে শুরু করি। সো শুরু দিকে শুরু করবো ভাই সবচাইতে সহজ প্রক্রিয়াটা দিয়ে শুরু করব আজকে, এবং সেই প্রক্রিয়াটার নাম কি বলেন? সম আয়তন প্রক্রিয়া। সম আয়তন প্রক্রিয়া, এবং ইংলিশ টার্মটা মনে রাখবেন আইজোক্লোরিক প্রসেস। আইজোক্লোরিক প্রসেস। এখন সম আয়তন প্রক্রিয়া নামটা শুনেই বুঝতে পারছেন যে কোনো একটা কন্টেনার, এটা ধরেন একটা কন্টেনার, এবং কন্টেনারের মধ্যে ধরেন গ্যাস আছে, এই যেগুলো হচ্ছে গ্যাসের পার্টিকেলগুলো, অণুগুলো, ওকে, মলিকিউলগুলো ছোটাছুটি করবে। ধরেন এখানে গ্যাসের চাপ P1, ভলিউম V1, টেম্পারেচার T1। এখন সম আয়তন প্রক্রিয়া বলতে কি বুঝায় বলেন? পিস্টনকে আমরা ফিক্সড করে দিব, এই জিনিসটা বোঝে না? ইনডিরেক্টলি যদি হিন্ট দেয় যে অমুক প্রক্রিয়াটা সম আয়তন প্রক্রিয়া, মানে কি আপনাকে পিস্টনকে ফিক্স করে দেওয়া লাগবে। পিস্টনকে ফিক্স দিলে তো আর পিস্টন উপরে না উঠলে গ্যাস তো ভাই বেশি জায়গা জুড়ে ছোটাছুটি করতে পারবে না, ওই একই জায়গায় ছোটাছুটি করা লাগবে। সো গ্যাসের আয়তনটা নির্দিষ্ট হয়ে যাচ্ছে, এটাকে বলি সম আয়তন প্রক্রিয়া। এখন পিস্টনকে ফিক্স করে দিয়ে আপনি যদি কন্টিনিউয়াসলি তাপ দিতে থাকেন, তাহলে এখানে গেলুসাকের সূত্র অনুযায়ী প্রেসারটাও বাড়বে, টেম্পারেচারটাও বাড়বে। কন্টিনিউয়াসলি তাপ দিলে টেম্পারেচার বেড়ে T1 থেকে টেম্পারেচার হয়ে গেল T2, এবং প্রেসার P1 থেকে বেড়ে হয়ে গেল P2। কিন্তু ভলিউম এখানে যত থাকবে এইখানেও তত থাকবে। ওভারঅল সায়েন্সটা কি বুঝেছি পুরো জিনিসটাই? নীরব হোসেন সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। ওভারঅল সায়েন্সটা কি বুঝেছি সবাই? কিভাবে ভলিউম বাড়লো না কিন্তু প্রেসার আর টেম্পারেচার বেড়ে গেল। এখন আপনারা ভাবতে পারেন যে ভাই হিটের কিছু অংশ মনে হয় তাহলে টেম্পারেচার বাড়িয়েছে, আর হিটের কিছু অংশ মনে হয় প্রেসার বাড়িয়েছে। এটা আসলে না, পুরো হিটটাই আলটিমেটলি এখানে কনভার্ট হয়েছে টেম্পারেচার বাড়ানো, এবং টেম্পারেচার বাড়ানোর একটা কনসিকুয়েন্স হচ্ছে প্রেসার বেড়ে যাওয়া। কিভাবে ভাই? টেম্পারেচার বেড়ে যাওয়া মানে এক একটা পার্টিকেলের অ্যাভারেজ কাইনেটিক এনার্জি বেড়ে যাওয়া। অ্যাভারেজ কাইনেটিক এনার্জি বেড়ে যাওয়া মানে এরা বেশি বেশি জোরে ছোটাছুটি করবে।
বেশি বেশি জোরে ছোটাছুটি করলে পিস্টনের গাও বেশি বেশি জোরে ধাক্কা দিবে, বেশি বেশি জোরে ধাক্কা দেওয়া মানে চাপটা বেড়ে যাওয়া। সো টেম্পারেচার বেড়ে যাওয়ার একটা কনসিকুয়েন্স হচ্ছে প্রেশার বেড়ে যাওয়া। বুঝলাম সবকিছু? সো আমাদেরকে দুইটা ওয়েতে হিন্টস দিতে পারে যে একটা প্রক্রিয়ায়, তিনটা ওয়েতে হিন্টস দিতে পারে যে ও প্রক্রিয়াটা একটা সময়তন প্রক্রিয়া। আপনাকে ডিরেক্টলি বলে দিতে পারে যে প্রক্রিয়াটার নাম সময়তন, অথবা বলতে পারে যে এমন এক প্রক্রিয়া যে প্রক্রিয়ায় পিস্টন ফিক্সড আছে। তাহলে আপনাকে বোঝা লাগবে কি যে প্রক্রিয়াটা সময়তন প্রক্রিয়া। এবং আরেকটা জিনিস বলে দিতে পারে, সেটা হচ্ছে রিজিড কন্টেইনার। এবং রিজিডের বাংলাটা আমি আগেই বলেছিলাম দৃঢ় কন্টেইনার। এখন এমন যদি দৃঢ় বস্তু পান ভাই, ভিতরে ধরেন এটা একটা কন্টেইনার, গোল কন্টেইনার, ওকে, গোল কন্টেইনার। এখানে গ্যাসের চাপ P1, ভলিউম V1, টেম্পারেচার T1। আপনি তাপমাত্রা বাড়িয়েছেন, হিট দিয়েছেন, তাপমাত্রা বেড়ে গেল, P2 হয়ে গেল, প্রেসার বেড়ে P2 হয়ে গেল। কিন্তু রিজিড কন্টেইনার মানে কি ভাই? এই কন্টেইনারের ম্যাটেরিয়ালটা এতটাই দৃঢ়, এতটাই শক্ত যে আপনি কোনোভাবে তাকে ডিফর্ম করতে পারবেন না। তাকে আপনি কম্প্রেসও করতে পারবেন না, এক্সপ্যান্ডও করতে পারবেন না। মানে কোনো রকম কম্প্রেশন, এক্সপেনশন কোনো কিছু হবে না, ডিফর্মেশন হবে না, অ্যাজ ইট ইজ থেকে যাবে পুরো কন্টেইনারটা। সো যতই আপনি ভিতর থেকে তাপমাত্রা বাড়ান, প্রেসার বাড়ান, কন্টেইনারের আয়তন যেহেতু একই রকম আছে, সো এখানেও গ্যাসের, এখানেও ভলিউম V1, এখানেও গ্যাসের ভলিউম V1। সো আপনাকে তিনটা আলাদা আলাদা ওয়েতে একটা প্রক্রিয়া যে সময়তন এটা বলে দিতে পারে। সময়তন কথাটা উল্লেখ থাকতে পারে, অথবা বলতে পারে পিস্টন দৃঢ় বা পিস্টন ফিক্সড, অথবা বলে দিতে পারে এমন এক কন্টেইনারের মধ্যে আমরা একটি প্রক্রিয়া চলমান রাখলাম বা একটি পরীক্ষা চালালাম যেই কন্টেইনারটা দৃঢ় কন্টেইনার। তখন আপনাকে বুঝে যাওয়া লাগবে যে আপনাকে ইনডিরেক্টলি হিন্টস দেওয়া হচ্ছে সময়তন প্রক্রিয়ার। ওভারঅল বুঝেছি সময়তন প্রক্রিয়া কিভাবে হিন্টস দেওয়া লাগে বা দেওয়া থাকে। এবার আমরা কৃতকাজ বের করব। সো আমরা নরমালি একটা জিনিস দেখেন, আমি আজকে আপনাদেরকে শুরুর জিনিসটাই বলিয়েছি যে যখন গ্যাসের ভলিউম বেড়ে গেল ভাই, V1 থেকে V2 হলো বা ভলিউম পরিবর্তন হলো, মোট কথা হচ্ছে ভলিউম পরিবর্তন হওয়া মানে পিস্টন উপরে নিচে উঠানামা করে, এই যে এক্স এর মান উঠানামা করা। পিস্টন উঠানামা করেছে মানে কি? পিস্টনের উপর কেউ কাজ করেছে। সো ভলিউম চেঞ্জ হওয়া মানে পিস্টন উঠানামা করা। পিস্টন উঠানামা করা মানে পিস্টনের একটা সরণ হওয়া। সরণ কখন হবে? যখন পিস্টনের উপর কেউ না কেউ বল প্রয়োগ করবে। সো ওভারঅল বল প্রয়োগ করলে কারো সরণ হলেই তো কাজ হয়। সো পিস্টন উঠানামা করলেই কেউ না কেউ কাজ করেছে, সেটা গ্যাস কাজ করতে পারে অথবা বাইরের কোনো এজেন্ট কাজ করতে পারে। এখন এইটাই আমি একটু আগে বুঝিয়ে দিলাম। এখন এই পার্টিকুলার প্রক্রিয়াটাতে আমাকে বলেন গ্যাসের আয়তনের কি কোনো চেঞ্জ হয়েছে? না। তাহলে আমাকে বলেন তো পিস্টন কি উঠানামা করবে? না। তাহলে আমাকে বলেন গ্যাস দ্বারা কৃতকাজ কত হবে? এটা কি বলার দরকার আছে? বলার দরকার আছে? গ্যাস দ্বারা কৃতকাজ কত হবে আমরা জানি। W সমান ধরেন সামেশন অফ PdV লিখলাম, বা শুধু P, ধরেন ছোট কাজ লিখলাম DW সমান P ইন্টু ডিভি। এখন ডিভির ভ্যালু যেহেতু জিরো, as dV is equal to 0, অতএব DW ভ্যালুটা কত হবে ভাই বলুন? 0 হবে। এটা বুঝি না? একদম সোজা জিনিস, একদম সোজা। সো আমি আপনাদেরকে অনেকদিন আগে বলেছিলাম, আজকে আরেকবার বলছি, যখন আমি কৃতকাজের হিসাব করিয়েছিলাম তখন বলেছিলাম যে যে কোনো গ্যাস দ্বারা কৃতকাজ, গ্যাস কতটুকু কাজ করলো, এই কৃতকাজটা আপনি দুইটা ওয়েতে বের করতে পারেন। একটা হচ্ছে ভাই ফর্মুলা, আর আরেকটা কি বলে? এরিয়া। একটা হচ্ছে ফর্মুলা, আর একটা হচ্ছে এরিয়া। সো ফর্মুলা বলতে আমি কি বুঝাচ্ছি ভাই? ফর্মুলাও তো আমাদের কাছে দুইটা আছে, তাই না ভাই? একটা হচ্ছে W সমান PdV, এটা ধ্রুব চাপের কৃতকাজ, আরেকটা হচ্ছে W সমান সামেশন অফ PdV, এটা হচ্ছে পরিবর্তী চাপের কৃতকাজ। আর এরিয়া বলতে বুঝাচ্ছি এরিয়া আন্ডার PV গ্রাফ, PV কার্ভ। বুঝলাম? যদি কোনো একটা PV গ্রাফ দেওয়া থাকে, ওই গ্রাফের এরিয়াটাই আমাদেরকে কৃতকাজ দিবে। সো গ্যাস দ্বারা কৃতকাজ দুইটা ওয়েতে বের করা যায়, ফর্মুলা দিয়ে অথবা এরিয়া আন্ডার PV কার্ভ দিয়ে। সো আমরা তো দেখলাম ভাই সময়তন প্রক্রিয়া গ্যাস দ্বারা কৃতকাজ শূন্য হয়, কিসের মাধ্যমে দেখতাম ভাই? ফর্মুলার মাধ্যমে দেখতাম। এবার তাহলে আমরা একটু দেখার চেষ্টা করি এরিয়া আন্ডার PV কার্ভ দিয়েও একই রেজাল্ট পাই কিনা, তাহলে আমাদের জিনিসগুলো মিলে। সো আসুন আমি একটা গ্রাফ দেখাচ্ছি, সবসময় মনে রাখবেন এগুলা কৃতকাজের গুলো আমরা প্রেসার ভার্সেস ভলিউম গ্রাফ দিয়ে দেখানোর চেষ্টা করবো, বা দেখাই প্রেসার ভার্সেস ভলিউম গ্রাফ। সো সম আয়তন প্রক্রিয়া মানে কি বলেন? আয়তন একটা নির্দিষ্ট কনস্ট্যান্ট থাকবে, আপনি চাপ বাড়াতে পারেন অথবা চাপ কমাতে পারেন। তো ওভারঅল গ্রাফটা এরকম হবে, হয় উপরে উঠবে না হয় নিচে নামবে, সেটা দেখার বিষয় না। চাপ বাড়লো নাকি কমলো সেটা দেখার বিষয় না, ওভারঅল আয়তন কনস্ট্যান্ট থাকবে। এটা বুঝেছি নাকি বুঝিনি জানাবেন। আচ্ছা, এখন আমাকে বলেন একটা গ্রাফ, এই গ্রাফটার নিচে কি কোনো ক্ষেত্রফল আছে ভাই?
এটা কি কোনো গ্রাফ? এটার নিচে কোনো ক্ষেত্রফল আছে? নাই। না তাহলে আমাকে বলেন এই গ্রাফের নিচে এরিয়া কতটুকু ভাই? এরিয়া নাই, দ্যাট মিনস এরিয়া 0। আর এরিয়া 0 মানে কি গ্যাস দ্বারা কৃত কাজ কত ভাই বলুন? 0 হবে। বোঝা গেল? সো গ্যাস দ্বারা কৃত কাজ যে 0 হবে, এটা দুইটা ওয়েতেই দেখলাম, একটা হচ্ছে ফর্মুলা দিয়ে, আরেকটা হচ্ছে গ্রাফ দিয়ে। বোঝা গেল ওভারঅল সবকিছু নাকি বুঝিনি? সবাই বুঝেছেন যারা? জি ভাইয়া। আচ্ছা, সো আমরা সময়ায়তন প্রক্রিয়াটা ভাই ভালো মতো বুঝে গেলাম। সো একই ওয়েতে আমাদের শেখা উচিত সমচাপ, দেন সমুষ্ণ, দেন রুদ্ধতাপীয়, দেন আদার কোনো প্রক্রিয়া যদি হয়, কাল্পনিক কোনো প্রক্রিয়া, তো সেগুলো দেখব। আসেন, এরপরে আমরা দেখতে চাচ্ছি ভাই সমচাপীয় প্রক্রিয়া। সমচাপীয় প্রক্রিয়া অথবা ইংলিশে বলে আইসোবেরিক প্রসেস। সো এবার কি করবেন ভাই? একই ঘটনা, জাস্ট পিস্টনকে এবার মুভ করতে দিবেন, পিস্টনকে উপরে উঠতে দিবেন। কারণ ভিতরে আপনি ধরেন গ্যাসের এখানে আছে, প্রেসার হচ্ছে P1, ভলিউম V1, টেম্পারেচার T1। বাইরে থেকে কন্টিনিউয়াসলি গ্যাসে দিচ্ছেন তাপ, তাহলে গ্যাসের টেম্পারেচার তো বাড়বে ফর শিওর। টেম্পারেচার বেড়ে গেলে ভিতরে কাইনেটিক এনার্জি বেড়ে যাবে। সো গ্যাস প্রেসার এই পিস্টনে গায়ে বেশি জোরে জোরে আঘাত করবে, সো পিস্টন ধীরে ধীরে উপরে উঠবে। পিস্টন সামান্য উপরে উঠা মানে কি? ভলিউম বেড়ে যাওয়া। আর ভলিউমের সাথে প্রেসার কি ইনভার্সলি প্রপোর্শনাল, সো প্রেসার আবার ড্রপ করবে। সো এইভাবে করে পিস্টন যদি সামান্য উপরে উপরে উঠে, প্রত্যেক মুহূর্তে ভলিউম একটু বাড়লে প্রেসার আবার আগে চেয়ে আসবে, ভলিউম একটু বাড়লে প্রেসার আবার আগে চেয়ে আসলো, ভলিউম একটু বাড়লে প্রেসার আবার আগে চেয়ে আসলো। সো প্রত্যেক মুহূর্তে উপরে নিচে প্রেসার সমান থাকবে। সো এই প্রক্রিয়াটাকে আমরা বলতে পারি সমচাপীয় প্রক্রিয়া। বলুন বুঝেছেন কিনা? বুঝেছি। সো প্রেসার এখানেও P1, এইখানেও P1, জাস্ট ভলিউম V1 থেকে হয়ে গেল V2, আর টেম্পারেচার T1 থেকে হয়ে গেল T2। এখানে ভলিউম আর টেম্পারেচারের সম্পর্ক কি ভাই? চার্লসের সূত্র। ভলিউম এবং টেম্পারেচার হচ্ছে পরস্পর সমানুপাতিক। যেহেতু টেম্পারেচার বাড়বে, সো ভলিউমও বাড়বে। বুঝলাম নাকি বুঝিনি? বুঝেছি সবাই? সো এই জায়গায় গ্যাসের ভলিউম ভাই V1, আর এই জায়গায় গ্যাসের ভলিউম V2। এবং আমরা চিত্র দেখেই বুঝতে পারছি ভাই পিস্টনটা কিছু পরিমাণ উপরে উঠলো, তাই না? পিস্টন কিছুটা উপরে উঠেছে। এখন এই যে পিস্টন উপরে উঠলো, কিভাবে উঠলো ভাই? গ্যাস চাপ প্রয়োগ করেছে, বল প্রয়োগ করেছে, যার কারণে পিস্টন উপরে উঠলো। গ্যাস যদি বল প্রয়োগ করে, সো ডেফিনেটলি গ্যাস এখানে কাজ করেছে। সো কতটুকু কাজ করলো সেটাই বের করবো, এবং সবচেয়ে ইজি এখানে। তো আমরা যদি বের করতে চাই গ্যাস দ্বারা কৃত কাজ, কিভাবে করতে পারি বলুন? করতে পারি কিভাবে বলুন? যদি আমরা গ্যাস দ্বারা কৃত কাজ বের করতে চাই, তাহলে কিভাবে বের করতে পারি? সূত্র তো ভাই একটাই। সূত্রটা কি? গ্যাস দ্বারা কৃত কাজ, যেহেতু এখানে গ্যাসটা কনস্ট্যান্ট, তাহলে আমরা লিখতে পারি P ইন্টু ডিভি। লেখা যায়? জি ভাইয়া। আচ্ছা, অথবা আমরা P ডিভিটাকে এরকম ভাবে লিখতে পারি না, P ইন্টু V2 মাইনাস V1, বলা যায়? হ্যাঁ ভাইয়া যায়। আচ্ছা, তাহলে গুণ যদি করে দিই, তাহলে লিখতে পারি আমরা P V2 মাইনাস P V1, লেখা যায়? কোনো অসুবিধা আছে? না। অসুবিধা নেই। এখন দেখেন ভাই, আপনি যাই করেন, ভিতরে কোন গ্যাস আছে ভাই? আইডিয়াল গ্যাস না? ভিতরে তো আইডিয়াল গ্যাস আছে। সো আইডিয়াল গ্যাস থাকা মানে আপনি যে কোনো কন্ডিশনে, যে কোনো অবস্থায় গ্যাসের উপর আইডিয়াল গ্যাস ইকুয়েশন ইউজ করতে পারবেন। সো এই পার্টিকুলার স্টেটে যখন গ্যাসের তাপমাত্রা কম ছিল, তখন আইডিয়াল গ্যাস ইকুয়েশন বসালে কি হবে ভাই? P1 V1 সমান NR T1। ধরে নিচ্ছি নাম্বার অফ মোল অফ গ্যাস হচ্ছে n মোল গ্যাস আছে, তাহলে এখানে P1 V1 সমান NR T1 লেখা যায়। এই জায়গায় কি লিখবো ভাই? P2 V2 নাকি P1 V2 লিখবো বলেন? P1 V2 সমান হচ্ছে NR T2, কারণ প্রেসার কিন্তু চেঞ্জ হচ্ছে না। বুঝলাম? সো P1 আর P1 কে দুইখানে যদি P ধরে নেন, তাহলে আমরা লিখতে পারি না PV2 মাইনাস PV1? এটা মানে হচ্ছে কি, এই যে PV2 মাইনাস PV1। সো এই জায়গাটা থেকে আমরা লিখতে পারি NR T2 মাইনাস NR T1, লেখা যায়? জি ভাইয়া যায়। তাহলে NR যদি কমন নেই, NR যদি কমন নেই, তাহলে আসে কি ভাই বলেন? T2 মাইনাস T1। সো এটাকে লেখা যায় NR DT। ওকে, ডেল টি ডিটি যা ইচ্ছা লিখতে পারেন। সো ওভারঅল আমি যা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এরকম একটা জিনিস। সো গ্যাস দ্বারা কৃত কাজের ফর্মুলা যদি একসাথে লিখতে চাই, যেটা আপনি মনে রাখবেন সেটা হচ্ছে PdV আর NR DT। এই দুটো ফর্মুলা জাস্ট একটু মনে রাখবেন, এবং মুখস্থ রাখার কিছু নেই, মনে রাখারও কিছু নেই। আপনি জাস্ট PdV যদি একবার মনে রাখতে পারেন, এই বাদ বাকি এই দুই লাইন মাথার মধ্যে ক্যালকুলেশন করে NRDT যেটা লেখা যায়, PdV মানে যে NRDT, এটাও বের করে ফেলতে পারবেন। সো এইটা মুখস্থ রাখলে নিচেরটার মুখস্থ রাখার দরকার নেই। বুঝেছি ওভারঅল সবকিছু? বলবেন সবাই?
হ্যাঁ জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, কথাবার্তা বলবো ভাই, হ্যাঁ, পুরোটা সময় যারা যারা আছি। আচ্ছা, সো আমরা বুঝলাম কিভাবে গ্যাস দ্বারা কৃতকাজ বের করা যায়। সো দুইটা ফর্মুলা পেলাম, একটা হচ্ছে পিডিভি আর একটা এনআরডিটি। সো আপনারা জানেন আমরা কোনো গ্যাস কতটুকু কাজ করলো সেটা দুইটা ওয়েতে করতে পারি, একটা ফর্মুলা আর একটা কি গ্রাফ দ্বারা। সো গ্রাফ দ্বারা করব, কোন গ্রাফ ভাই? পিভি গ্রাফ। সো প্রেসার বনাম ভলিউম গ্রাফ। আসেন গ্রাফটা দেখি। এখন এইবার প্রক্রিয়াটার নাম কি ভাই বলো? সমচাপীয় প্রক্রিয়া। সো চাপ একটা নির্দিষ্ট রেখে গ্যাসের কি হয়, ভলিউম বাড়ে অথবা কমে। সো গ্রাফটা ওভারঅল দেখতে কিরকম হবে ভাই? এরকম না, যে ধরেন গ্যাসের ভলিউম আগে ছিল V1 আর ফাইনালি হলো ধরেন গ্যাসের ভলিউম V2, এবং যখন এই ভলিউম বেড়েছে বা কমেছে তখন গ্যাসের চাপ কনস্ট্যান্ট ছিল, সেই কনস্ট্যান্ট প্রেসারটা ধরে নিচ্ছি আমরা পি, বলা যায়। জি ভাইয়া যায়। আচ্ছা, সো এটা হচ্ছে গ্রাফটা ওভারঅল। এবার বুঝেন ভাই, আমি বলেছিলাম কি? আমি বলেছিলাম পিভি গ্রাফের ভিতরের ক্ষেত্রফলটাই হচ্ছে গ্যাস দ্বারা কৃত কাজ। তাহলে গ্রাফের ভিতরে ক্ষেত্রফল মানে কতটুকু ভাই? এই যে এতটুকু অংশ, এতটুকু অংশ। জি এবার ভাইয়া। দেখেন ভাই, এই গ্রাফটার যদি আমি ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে এই ছোট্ট অংশটুকু দেখে কি বোঝা যাচ্ছে ভাই? এই ছোট্ট অংশটুকু দেখতে কি একটা আয়তক্ষেত্র না? হ্যাঁ এখন দেখেন এই আয়তক্ষেত্রে এটাকে যদি আমরা দৈর্ঘ্য ধরি, তাহলে দৈর্ঘ্যের ভ্যালু কত ভাই? এখানে যে প্রেসারের ভ্যালুটা থাকবে সেটাই। জি ভাইয়া। আর প্রস্থ মানে কতটুকু ভাই? এই যে এতটুকু কিনা, এতটুকু। জি এতটুকুর মান V1, এতটুকুর মান V2, এতটুকু V1, এতটুকু V2, তাহলে মাঝখানে এইটুকু ভ্যালু কি হবে ভাই বলুন? V2 মাইনাস V1। V2 মাইনাস V1, অথবা এটাকে আমরা বলতে পারি ডিভি বলা যায়। সো জি দেখুন ভাইয়া। এরিয়া কি আসে, দেখুন এরিয়া বা ক্ষেত্রফল কি আসে বলুন? এরিয়া আসে হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে পি আর প্রস্থ কি ভাই বলুন? ডিভি। তাহলে ওই একই জিনিস চলে আসে না? একই জিনিস তো আসে। So আমরা যেই জিনিসগুলো অ্যাজিউম করে নিয়েছিলাম সেটা কিন্তু মিলছে। আমি বলেছিলাম ক্ষেত্রফল দিয়েও কাজ বের করা যায় এবং ফর্মুলা দিয়েও কাজ বের করা যায়। সো ক্ষেত্রফল দিয়েও একই জিনিস পাচ্ছেন, আর মানে সূত্র দিয়ে তো একই জিনিস পাচ্ছেন। দুই ক্ষেত্রে কিন্তু আমাদের জিনিসগুলো মিলছে। বুঝেছি ওভারঅল সবকিছু ভাই বলুন? জি ভাইয়া বুঝছি। সবাই ভাইয়া ওকে। তাহলে আমরা দুইটা প্রক্রিয়া শিখে ফেললাম, একটা হচ্ছে সমচাপীয় প্রক্রিয়া আর একটা সম আয়তন প্রক্রিয়া, কৃতকাজ কত। এখন এই দুটা প্রক্রিয়া কৃতকাজ ভাই মুখস্থ করার কিছু না, একদম সহজ। তো আমরা এরপরে শিখবো হচ্ছে সমষ্ট প্রক্রিয়ায় কৃতকাজ, বাট তার আগে একটা খুব সুন্দর ম্যাথ সলভ করবো। এখন এই ম্যাথটা আপনার সমষ্ট প্রক্রিয়ায় কৃতকাজের ম্যাথ, বাট আমি এখানে একটু দেখাচ্ছি। তারপর দেখেন ম্যাথটা পড়ুন সবাই, ম্যাথটা পড়ি। বলেছে পিস্টনটি শুরুতে সাম্যাবস্থায় আছে, পিস্টনটি ধীরে ধীরে এইচ উচ্চতায় উপরে গেল, ফাইন্ড মানে নির্ণয় করো ডাব্লু, এটা হবে ডেল ইউ, ডাব্লু ডেল ইউ আর ডেল কিউর মান বের করো। মানে কৃতকাজ, অন্তঃস্থ শক্তির পরিবর্তন বা অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, আর আপনার হচ্ছে কতটুকু তাপ আদান প্রদান হয়েছে সেই মানটা বের করতে বলেছি। বুঝা গেল? সো ধরেন এই জায়গায় একটা গ্যাস আছে ভাই, গ্যাসটা ধরেন হিলিয়াম গ্যাস। ওকে, ধরেন হিলিয়াম গ্যাস আছে আপনার কাছে, হিলিয়াম গ্যাস আছে। তো এগুলো ধরেন গ্যাসের এক একটা মলিকিউল। ওকে, এগুলো হচ্ছে গ্যাসের একটা মলিকিউল। এখন ভালো মতো বুঝবেন, পিস্টন ধরেন আগে ছিল এই জায়গাটাতে, এখন এই যে বাইরে থেকে হিটার দেওয়া আছে না ভাই, হিটার মানে কি চাপ, তাপমাত্রা মানে তাপ দিচ্ছে। সো পিস্টনটা আগে ছিল এই জায়গায়, এখন চলে আসছে এই জায়গায়। কতটুকু উপরে উঠলো ভাই? এই উচ্চতা উপরে উঠলো। এখন বলেছে গ্যাস দ্বারা কৃতকাজ বের করো, তারপর অভ্যন্তরীণ শক্তি বের করো, অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন, আর হচ্ছে কতটুকু তাপ আদান প্রদান হয়েছে সেই জিনিসটা বের করো। প্রশ্নটা বুঝেছি? প্রশ্নটা বুঝেছি সবাই? বুঝছি। এবং এখানে জি ভাইয়া। পিস্টনের ভর দেওয়া আছে, পিস্টন হবে না, পিস্টন হবে। পিস্টনের ভর হচ্ছে এম, আর পিস্টনের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, মানে পিস্টনটা ধরেন দেখতে তো এইরকম, অ্যাকচুয়ালি সিলিন্ডারটা তো দেখতে এরকম, ভিতরে গ্যাস আছে, আর এইটা হচ্ছে পিস্টনটা। সো পিস্টনের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে এই। ওকে, এগুলো সব দেওয়া আছে, আর পিস্টনটার ভর ধরে নেন এম। সেই হচ্ছে ওভারঅল বিষয়। ধর আমাকে বলেন তো এটা কোন প্রক্রিয়া ভাই? বুঝিনি, কথা শোনা যায়নি, আরেকবার বলুন। কোন প্রক্রিয়া আবার একটু বলুন। সমচাপীয়। সমচাপীয় প্রক্রিয়া, কিভাবে বুঝলেন? আস্তে আস্তে পিস্টন উঠতেছে আর প্রেসার সমান থাকতেছে। প্রেসার সমান থাকতেছে, এটা কিভাবে বুঝলেন?
বলুন প্রেসার সমান যে থাকছে এটা কিভাবে বুঝলেন? কারণ ভাই পিস্টনের ওয়েট তো ফিক্সড। হ্যাঁ, পিস্টনের ওয়েট ফিক্সড। হ্যাঁ। আচ্ছা, এটা কি আরিয়ান বলছেন? জি ভাইয়া। আচ্ছা, খুবই অসাধারণ একটা উত্তর দিয়েছেন, এটাই হবে। বাট আমরা যারা এই যে এই জিনিসটা মুখস্থ করি যে ধীরে ধীরে এই কথাটা মানেই হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া, এই জন্য এই কোয়েশ্চেনটা নেওয়া, যে ধীরে ধীরে কথাটা থাকলেই যে সমষ্ণ প্রক্রিয়া হবে না সেটা দেখানোর জন্য এই জিনিসটা নেওয়া। বোঝা গেল? ধীরে ধীরে মানে যে জি সমষ্ণ ভাইয়া। প্রক্রিয়া না, এটাই আমি বোঝাতে চাচ্ছিলাম। তো এবার আসলে ম্যাথটা আপনাদেরকে খুব ভালো মতো সলভ করিয়ে দেখি। ব্যাপারটা বুঝেন ভাই, আমি ধরেন পিস্টনটাকে একটা ছোট্ট, এই পিস্টনটাকে আমি একটা ছোট্ট ভর ধরলাম, ধরেন বিন্দু ভর, এই ধরনের পিস্টন। ওকে, এই ধরনের পিস্টন, পিস্টনের ভর কত ভাই? এম ভর। পিস্টনের ভর কত? এম ভর। এই যে পিস্টনটা, এই যে পিস্টনটা, পিস্টনের ভর কত? এম। এখন পিস্টন কে উপরে চাপ দিচ্ছে কে ভাই, বা উপরে বল প্রয়োগ করছে কে? গ্যাস, প্রেসার অফ গ্যাস। আমরা তো বল দিয়ে সবকিছু হিসাব করি, সো প্রেসার অফ গ্যাস ইনটু এরিয়া, এইটুকু মানে কি ভাই? প্রেসার, বল মানে গ্যাস দ্বারা প্রযুক্ত বল বলা যায় না? গ্যাস দ্বারা প্রযুক্ত চাপ এবং কতটুকু জায়গা জুড়ে গ্যাস চাপ দিচ্ছে সেই জিনিসটার ক্ষেত্র দৈর্ঘ্য, মানে গুণফলটাকে কি বলে? গ্যাস দ্বারা প্রযুক্ত চাপ। আমরা তো জানি প্রেসার সমান হচ্ছে ফোর্স ডিভাইড বাই ক্ষেত্রফল, তাহলে ফোর্স সমান হচ্ছে পি ইন্টু এরিয়া বলা যায় না? গ্যাস যেহেতু বল প্রয়োগ করছে, সেটা কিভাবে উৎপন্ন হচ্ছে ভাই? গ্যাস যতটুকু চাপ প্রয়োগ করছে ইন্টু যতটুকু জায়গায় চাপ প্রয়োগ করছে, দুটো গুণফলই হচ্ছে গ্যাস দ্বারা প্রযুক্ত বল। বুঝেছি এই জিনিসটা? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, সো উপরের দিকে গ্যাস বল প্রয়োগ করছে। এবার দেখেন, উপরের দিকে গ্যাস বল প্রয়োগ করছে, জি। কিন্তু উপর থেকে নিচে দেখুন তো ভাই, উপরে কি আছে? এখানে এয়ার দেওয়া আছে। দ্যাট মিনস আপনাকে এখানে বোঝা লাগবে নিশ্চয়ই এয়ার উপর থেকে চাপ দিচ্ছে, এবং কতটুকু ক্ষেত্রফল জুড়ে চাপ দিচ্ছে ভাই? এ ক্ষেত্রফল জুড়ে। তাহলে এয়ার দ্বারা প্রযুক্ত বল হচ্ছে পি এয়ার ইন্টু এ, বলা যায় এই জিনিসটা? জি ভাইয়া। আচ্ছা, এরপরে দেখেন আরেকটা ফোর্স আছে এখানে, সেটা কি? পিস্টনের যেহেতু ভর দেওয়া আছে ভাই, পিস্টনের যেহেতু ভর দেওয়া আছে, তার মানে এরকম একটা জিনিস কাজ করবে না ভাই? পিস্টনের ওজন থাকবে না এমজি? থাকবে নাকি থাকবে না? থাকবে ভাইয়া। থাকবে। তাহলে দেখুন অনেকগুলো জিনিস কাজ করছে, আমি জাস্ট এক জায়গায় না লিখতেই এরকম ভাবে বিভিন্ন জায়গায় দিয়েছি জিনিসগুলো। তাহলে দেখুন এই সিঙ্গেল একটা পিস্টন, এর উপর কত প্রকার বল প্রযুক্ত হচ্ছে? 3 প্রকার। একটা 3 হচ্ছে প্রকার। গ্যাস দ্বারা প্রযুক্ত বল, গ্যাস চাচ্ছে পিস্টনকে উপরে উঠাতে। একটা হচ্ছে উপর থেকে এয়ার দ্বারা প্রযুক্ত বল, এয়ার চাচ্ছে পিস্টনকে নিচে নামাতে। এবং পিস্টনের নিজের ওজন, পিস্টনের ওজনও চাচ্ছে পিস্টনকে নিচে নামাতে। তো আমি যদি এগুলো সবগুলোকে এখানে লিখতে চাই, সবগুলোকে যদি এখানে লিখতে চাই, ধরেন এই ডটটা হচ্ছে পিস্টন। সো পিস্টনের উপর উপরের দিকে বল প্রয়োগ করছে কে ভাই? গ্যাস, এবং সেই ফোর্সটার মান কত? পি গ্যাস ইন্টু এ। আর পিস্টনের উপর নিচে কে ফোর্স প্রয়োগ করছে ভাই? এয়ার, পি অফ এয়ার ইন্টু এ। এবং পিস্টনের ওজন বলা যায় এই জিনিসটা? জি ভাইয়া। এই চিত্রটা কি বুঝেছেন? এখান থেকে যে এখানে লিখলাম একটু ক্লিনার করে রাখলাম। বুঝছি ভাইয়া। আচ্ছা, সো ওভারঅল, ওভারঅল দেখুন পিস্টনটা এই সবগুলা বলের কারণে কি হয়েছে দেখুন, পিস্টন কিন্তু ইনিশিয়ালি সাম্যাবস্থায় আছে, এটা বলে দেওয়া আছে, মানে উপরের ফোর্স আর নিচের ফোর্স সমান। তো এরপরে কি হলো ভাই? পিস্টনটা ধীরে 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 উপরে উঠলো, ধীরে ধীরে, এই কথাটা খুব ভালো মতো বুঝবেন। ধীরে ধীরে কথাটার মানে হচ্ছে জিরো অ্যাক্সেলারেশনে উপরে উঠা, মানে কোনো গতিশক্তির পরিবর্তন হবে না, একদম ধীরে 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 উপরে উঠছে। মানে প্রায় সব জায়গাতেই সাম্য অবস্থায় ছিল। প্রায় সব জায়গাতে সাম্যাবস্থা, কোয়াসি স্ট্যাটিক বলে এটাকে, অথবা আমরা রিভার্সিবল প্রসেসে যে জিনিসটা দেখেছিলাম, প্রায় সব জায়গায় সাম্যাবস্থা, মানে একদম ধীরে ধীরে উপরে উঠছে। মানে এই ফোর্সটা সামান্য, এই দুটো ফোর্সের থেকে সামান্য বেশি, এতটাই সামান্য যে কোনো ত্বরণ প্রযুক্ত করে না। বুঝলাম বিষয়টা? তো বুঝছি এখন ভাইয়া। আমি যদি এই জায়গাটাতে, আমি যদি এই জায়গাটাতে, এইটুকু জায়গার মধ্যে আমি যদি নিউটনের সেকেন্ড ল অ্যাপ্লাই করি, নিউটনের সেকেন্ড ল আমাদেরকে কি শেখাবে? এফ নেট সমান হচ্ছে এম এ। পিস্টনের ভর যদি এম, এতগুলা ফোর্স মিলে পিস্টনের একটা ত্বরণ গেইন করেছে না ভাই? পিস্টনটা এ ত্বরণে উপরে উঠছে, এবং সেই ত্বরণটার মান কত ভাই? শূন্য ত্বরণে উপরে উঠছে না? ধীরে ধীরে উপরে উঠা মানে কি? শূন্য ত্বরণে উপরে উঠা। সো এই তিনটা ফোর্স মিলে পিস্টনকে নেট ফোর্স দিচ্ছে, যার কারণে পিস্টনের ভর ইন্টু অ্যাক্সেলারেশন আছে, এবং এই ভর ইন্টু অ্যাক্সেলারেশনের মানটা কত ভাই? 0। এম ইন্টু জিরো, দ্যাট মিনস 0। আর এই পাশে নেট ফোর্স মানে কি ভাই? উপরের ফোর্স বিয়োগ নিচের ফোর্স। উপরটাকে যদি পজিটিভ ধরি, তাহলে আমরা লিখতে পারি পি অফ গ্যাস ইন্টু এ মাইনাস পি অফ এয়ার ইন্টু এ প্লাস হচ্ছে এমজি। বলা যায় এই লাইনটা? জি ভাইয়া। সবাই কি বুঝেছেন? বুঝছি। আচ্ছা, তাহলে দেখেন আমি এই পুরো জিনিসটাকে ডান পাশে নিয়ে যাচ্ছি, পি অফ এয়ার ইন্টু এ প্লাস এমজি কে ডান পাশে নিয়ে যাচ্ছি। তাহলে দেখেন কি লেখা যায় পরের লাইনটা, এই লাইনটাকে এখানে লিখছি। ওকে, সো আমরা লিখতে পারি
পি অফ গ্যাস ইন্টু এ, এই যে এই পাশে আছে পি অফ গ্যাস ইন্টু এ, আর মাইনাসের পার্টটা ও পাশে নিয়ে গেলে পি অফ এয়ার ইন্টু এ প্লাস এমজি। আমরা লিখতে পারি পি অফ এয়ার ইন্টু এ প্লাস হচ্ছে এমজি। দেখা যায় এই জিনিসটা? বুঝেছি সবাই? বুঝছি। আচ্ছা, তো এবার শেষ দেখেন, আপনি এ দ্বারা ডিভাইড করে দিন সবাইকে। তাহলে আমরা লিখতে পারি প্রেসার অফ গ্যাস ইজ ইকুয়াল টু প্রেসার অফ এয়ার ডিভাইড বাই এ, তার মানে শুধু প্রেসার অফ এয়ার থাকে, আর এখানে এমজি কে এ দ্বারা ডিভাইড করলে এমজি ডিভাইড বাই এ থাকে। সো এই হচ্ছে ওভারঅল গ্যাস দ্বারা প্রযুক্ত চাপ। গ্যাস কতটুকু চাপ প্রযুক্ত করছে ভাই? যতটুকু এয়ার পিস্টনের উপর চাপ প্রয়োগ করছে সেই চাপটা, প্লাস পিস্টনের ওজন ডিভাইডেড বাই পিস্টনের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। বুঝেছি জিনিসটা পুরোটাই? জি ভাই বুঝছি। সবাই বুঝেছেন নাকি বুঝেন না? বুঝছি। সবাই? বাকিরা ভাই কথাবার্তা বলি। এখন একটা জিনিস দেখুন, এইটাকে আমি একটু উপরে নিয়ে এসে দেবো, এই জায়গায় নিয়ে আসলাম। ওকে, বাদ বাকি এদিকে ধরুন আমি সব মিশিয়ে দিচ্ছি। এখন ব্যাপারটা বুঝুন, এই জায়গায় একটু ভালো মতো তাকান, এই জায়গাটাতে ভালো মতো তাকান। একটা জিনিস আমাকে তাকিয়ে বলুন ভাই, এখানে প্রেসার অফ গ্যাস এটা চারটা আলাদা আলাদা ভ্যারিয়েবলের উপর ডিপেন্ড করছে, চারটা আলাদা আলাদা ভ্যারিয়েবল বা যাই বলেন, চারটা আলাদা আলাদা প্যারামিটারের উপর ডিপেন্ড করছে। প্রেসার অফ এয়ার এম, জি এবং এ। এখন আমাকে বলেন, এয়ার প্রেসার যেটা আছে, প্রেসার অফ এয়ার, এই মানটা কি কনস্ট্যান্ট না? জি ভাই কনস্ট্যান্ট। পিস্টন উপরে উঠুক আর নিচে উঠুক, এয়ার তো ভাই সমান চাপই দিবে, এয়ারের প্রেসার তো চেঞ্জ হবে না, প্রেসার অফ এয়ার কনস্ট্যান্ট। দেখুন তো ভাই, পিস্টনের ভর কি কোনোদিন চেঞ্জ হয় না? গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন চেঞ্জ হবে, ওই সামান্য উচ্চতা পরিবর্তনে চেঞ্জ হবে না। ভাই পিস্টনের ক্ষেত্রফল যেটা আছে সেটা কি চেঞ্জ হবে না? পিস্টন উপরে উঠুক আর নিচে উঠুক, নিচে নামো, পিস্টনটা ধরেন এরকম কি হবে যে পিস্টনটা উপরে এরকম আছে, মানে নিচে এরকম, একটু উপরে উঠলে পিস্টনটা ছোট হয়ে যায়? সম্ভব না, একই রকম শেপই থাকবে। সো পি আর এম জি এ এরা সবাই কি ধ্রুবক কিনা বলুন? এরা সবাই কি ধ্রুবক? এরা যদি সবাই ধ্রুবক হয়, তাহলে কি আমরা বলতে পারি প্রেসার অফ গ্যাস এটা যে একটা ধ্রুবক বল বা ধ্রুবক চাপ? জি ভাই বলা যায়। সো ধ্রুব চাপ, এইখান থেকে আমরা আগে ডিফাইন করলাম যে এই প্রক্রিয়াটা হচ্ছে ধ্রুব চাপ দ্বারা, ধ্রুব চাপে গ্যাস দ্বারা কৃত কাজ। তো যারা যারা ভেবেছেন যে ধীরে ধীরে কথাটা মানেই সমস্ত প্রক্রিয়া, তাদের জন্য এই ম্যাথটা। আমাদেরকে আগে অ্যানালাইসিস করা লাগবে যে এটা আসলেও কি সমস্ত প্রক্রিয়া কিনা। তো আমরা অ্যানালাইসিস করে দেখলাম যে এটা আসলে ধ্রুবচাপীয় প্রক্রিয়া। বোঝা গেল সবকিছু নাকি বুঝিনি? বুঝছি ভাই। সবাই বলুন, সবাই, বাকিরা কথাবার্তা বলি, বাকিরা কথাবার্তা বলুন। ওকে, তাহলে তো খুবই ভালো জিনিস। এবার দেখুন ভাই, এবার কি করা যায়? এবার আমরা কি করতে পারি বলুন? এবার জাস্ট নির্ণয় করবো, তাই না? আসে নির্ণয় করি। আহা, আচ্ছা দাঁড়া, এবার যা যা নির্ণয় করতে বলেছে সেই জিনিসগুলো নির্ণয় করব। আচ্ছা বুঝি, আসেন এবার যা যা নির্ণয় করতে বলেছে সেই জিনিসগুলো নির্ণয় করি। কাকে নাকে নির্ণয় করতে বলেছে ভাই? গ্যাস দ্বারা কৃত কাজ, অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন, আর কি গ্যাসে কতটুকু তাপ প্রযুক্ত হলো সেই জিনিসগুলো। তো আসেন আমরা এক এক করে বের করি, এই পাশ থেকে শুরু করে আসেন। এখন দেখেন ভাই, গ্যাস ধ্রুবচাপে গ্যাস দ্বারা কৃত কাজের ফর্মুলা কি? ওয়ার্ক ডান বাই গ্যাস সমান হচ্ছে প্রেসার অফ গ্যাস ইনটু আয়তনের পরিবর্তন, না ডিভি বলা যায়? বলা যায় নাকি যায় না? যায় ডেফিনেটলি। সো ব্যাপারটা বুঝবেন, ভালো মতো বুঝবেন। এই ধরেন আগে পিস্টন, এই ধরেন আগের চিত্রটা, পরবর্তীতে হলো কি ভাই? পরবর্তীতে যে জিনিসটা হলো সেটা হচ্ছে পিস্টনটাই জাস্ট একটু উপরে উঠেছে, গ্যাসের কিন্তু বাদবাকি সবকিছু সেম আছে। তাহলে আগে ছিল পিস্টন এই জায়গায়, এখন পিস্টন উপরে উঠলো। সো পিস্টনের এরিয়া কি ভাই চেঞ্জ হবে নাকি পিস্টনের এরিয়া আনচেঞ্জ থাকবে? পিস্টনটা এখানে যতটুকু এরিয়া, এখানেও এরিয়া ততটুকুই থাকবে। জাস্ট এরকম হলো না ভাই, পিস্টনটা এখান থেকে এইটুকু এই উচ্চতায় উপরে উঠলো, বলা যায়? জি ভাই। তাহলে আমাকে একটা জিনিস বলেন ভাই, এতটুকু হচ্ছে গ্যাসের আদি আয়তন, সো এখানেও এই যে এতটুকু হচ্ছে গ্যাসের আদি আয়তন ছিল। তাহলে এই যে এক্সট্রা এতটুকু আয়তনে কি গ্যাসের আয়তনের পরিবর্তন না এক্সট্রা আয়তনটা? তো এখানে গ্যাসের কতটুকু এক্সট্রা আয়তন বাড়লো সেটা কি ভাই বলেন তো?
ক্ষেত্রফল into ইন্টু H। উচ্চতা, দ্যাট মিনস এ ইন্টু এইচ বলা যায়, জি বলা যায়। তো কাজ শেষ ভাই, ইজি। এখন জাস্ট মানটা বসিয়ে দিবেন। দেখেন, সো প্রেসার অফ গ্যাসের মান কত ভাই? প্রেসার অফ এয়ার প্লাস mg ডিভাইডেড বাই a ইন্টু ডিভির ভ্যালু কত ভাই? a ইন্টু A এইচ, into H। দ্যাটস ইট। এটাই হচ্ছে ওয়ার্ক ডান বাই গ্যাসের ফর্মুলা। ওয়ার্ক ডান বাই গ্যাসের ফর্মুলা না, এটাই হচ্ছে ওয়ার্ক ডান বাই গ্যাস। বলুন বুঝেছেন কিনা বুঝছি ভাই। সবাই? বাকিরা? বুঝছি। এটা তো খুবই ভালো জিনিস। এবার আসুন, ওয়ার্ক ডান বাই গ্যাস আমাদের শেষ। এরপর বের করতে বলেছি কি ভাই? অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন। সো আমরা অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন সবসময় মনে রাখবো। অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন ভাই একটাই সূত্র, সেটা কি? এফ বাই টু এনআর ডেল টি বা অথবা ডিটি। এফ বাই টু এনআর ডিটি, মনে আছে এই সূত্রটা? অভ্যন্তরীণ শক্তি পরিবর্তনের সূত্র হচ্ছে একটাই। দেখেন ব্যাপারটা, অভ্যন্তরীণ শক্তি অথবা গ্যাসের কাইনেটিক এনার্জি, এন মোল গ্যাসের কাইনেটিক এনার্জি হচ্ছে গ্যাসের অভ্যন্তরীণ শক্তি। সেটা সূত্র কি ভাই বলেন? এফ বাই টু এনআরটি। এরকম না ঘটনা? এখন আমরা কোনো গ্যাসের অভ্যন্তরীণ শক্তিকে কিভাবে চেঞ্জ করতে পারবো? একমাত্র টেম্পারেচারকে চেঞ্জ করে। এফ কনস্ট্যান্ট, এন কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট, বাদ বাকি কিন্তু কেউ চলক না। এখানে একমাত্র চলক হচ্ছে টেম্পারেচার। সো আমরা যদি এই দিকে এগুলো সবগুলাকে ধ্রুবক রাখি, তাহলে ধ্রুবকগুলা বাহিরে। এই আমরা যদি টি কে ডিটি লিখি, তাহলে এই পাশে লিখতে হবে ডিইউ। সো এইখান থেকেই ফর্মুলাটা আসে, ডিইউ সমান এফ বাই টু এনআর ডিটি। বুঝা গেল বিষয়টা? বুঝছি। আপনি জাস্ট ওভারঅল একটা জিনিস মুখস্থ রাখেন যে অভ্যন্তরীণ শক্তির সূত্রের মানে অভ্যন্তরীণ শক্তি পরিবর্তনের সূত্র সবসময় এফ বাই টু এনআর ডিটি। ওকে, কিভাবে আসে এটা আমি আদর্শ গ্যাস ও গ্যাসের গতি আরো ডিটেলে দেখাবো। বুঝলাম এটুকু? বুঝছি ভাই। আচ্ছা এবার আসেন, এফ এর মান কত ভাই এখানে? 3। 3 নাকি 5? 3 হবে, কারণ হিলিয়াম গ্যাস। 3/2 বলা যায় এটা। জি ভাই। এখন এন এর মান জানেন না, সেখানে কিন্তু একটা গ্যাঞ্জাম লেগে গেল। এন এর মান তো আপনি জানেন না, তাহলে আমরা এফ বাই টু এনআরডিটি কে একটু আলাদাভাবে লিখি। দেখেন ভাই, এফ বাই টু এনআরডিটি কে আমরা লিখতে পারি এন আর টি টু মাইনাস টি ওয়ান। এন আর ব্র্যাকেটে টি টু মাইনাস টি ওয়ান, সো গুণ করে দিলে লেখা যায় এন আর টি টু মাইনাস এন আর টি ওয়ান। বলা যায় এই লাইনের পর এই লাইন লেখা যায়, লেখা যায় ভাই? জি ভাই যায়। আচ্ছা, সো এখন দেখেন, এই আদি অবস্থায় ধরেন গ্যাসের প্রেসার হচ্ছে P1, ভলিউম V1, টেম্পারেচার T1। চূড়ান্ত অবস্থায় গ্যাসের প্রেসার P1 একই থাকবে, ভলিউম V2, টেম্পারেচার T2। সো এই আদি অবস্থায় যদি আমরা ফর্মুলা বসাই P1 V1 সমান হচ্ছে লিখতে পারি না nR T1, আর চূড়ান্ত অবস্থায় গিয়ে লিখতে পারি ভাই P1 V2 সমান হচ্ছে nR T2, লেখা যায়? জি ভাই। সো মোট কথা হচ্ছে nR T1 এর জায়গায় লিখবেন P1 V1, nR T2 এর জায়গায় লিখবেন P1 V2। সেইখানে এই যে nR T2 এর জায়গায় কি লিখবো ভাই? P1 V2, আর nR T1 এর জায়গায় লিখবো P1 V1, কারণ চাপ তো আনচেঞ্জ, চাপ তো কনস্ট্যান্ট। ঠিক আছে, কাজ কিন্তু শেষ। সো এখানেও P1, এখানেও P1, সো P1 কে কমন নিলাম বাইরে। সো F বাই টু P1 ইন্টু V2 মাইনাস V1। V2 মাইনাস V1 কে আপনি ডিভি লিখতে পারেন। সো F বাই টু P ডট ডিভি, F বাই টু P ডিভি বলা যায়। কিভাবে আসলো জিনিসটা কি মুখস্থ করলাম নাকি বুঝলাম? সবাই বলুন, সবাই কি বুঝেছেন কিভাবে আসলো বিষয়টা জি ভাই। ওভারঅল? সো কাজ শেষ ভাই। এখন আসেন মান বসাবেন। এফ এর মান 3/2, পি এর মান কত ভাই? মাত্র দেখলাম, প্রেসার অফ এয়ার প্লাস mg ডিভাইডেড বাই এ, আর ডিভির মান কত ভাই? এইচ। এই হচ্ছে ওভারঅল ঘটনা। সো আমরা ওভারঅল ওয়ার্ক ডান বাই গ্যাস মানে গ্যাস কতটুকু কাজ করলো সেটার ভ্যালুটা বের করেছি। সেটা কি? প্রেসার অফ এয়ার প্লাস mg বাই এ ইন্টু এইচ, আর গ্যাসের অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন কত ভাই সেটা লিখেছি 3/2 প্রেসার অফ এয়ার প্লাস mg বাই এ ইন্টু এইচ। বুঝেছি সবকিছু ভাই নাকি বুঝিনি? সবাই বুঝেছেন সবকিছু? জি ভাই বুঝছি। আচ্ছা, সে কাজ শেষ। আর আপনার কাছে আরেকটা জিনিস জানতে চেয়েছি ভাই, গ্যাস কতটুকু তাপ গ্রহণ বা বর্জন করলো। সো এখন ব্যাপারটা বুঝেন, ডেল কিউ সূত্র তো আমরা একটাই জানি, ডেল ইউ প্লাস ডাব্লু, গ্যাস দ্বারা কৃত কাজ প্লাস অভ্যন্তরীণ শক্তি পরিবর্তনটা মানে হচ্ছে ডেল কিউ। তাহলে মান বসিয়ে দেন ভাই। সো ব্যাপারটা বুঝে আমি একবার সহজভাবে লিখছি। দেখেন, এখানেও প্রেসার অফ এয়ার প্লাস mg বাই এ ইন্টু এইচ আছে, এখানেও প্রেসার অফ এয়ার প্লাস mg বাই এ ইন্টু এইচ আছে। তাহলে এই জিনিসটাকে যদি আপনি এক্স ধরেন, ধরেন কথার কথা আমি জাস্ট সহজ যোগ করার জন্য বলছি, তাহলে এখানে আছে কত? 3/2x। 3/2x মানে কত? 1.5x।
আর এটাকে যদি সেম এক্স ধরেন তাহলে এক্স আছে। এখন এই দুটাকে যোগ করা লাগবে 1/1.5x মানে 1.5x প্লাস এক্স, ওভারঅল আসবে কত 2.5x 2.5x। সো 2.5 আর x এর জায়গায় ওটা মান বসিয়ে দিলাম, 2.5 মানে 5/2। সো এই মানটা চলে আসবে ভাই 5/2। আর x মানে কি ভাই, প্রেসার অফ এয়ার প্লাস mg ডিভাইডেড বাই a ইন্টু h। বলুন ম্যাথটা কেমন লাগলো এবং সবাই সবকিছু বুঝেছেন কিনা? বুঝছি ভাইয়া, কেমন লাগলো ম্যাথটা বলুন? সেই রকম। সবাই বুঝেছেন? সেটা হ্যাঁ ভাইয়া, ভালো লাগছে। বুঝেছি সবকিছু। ওকে, জি তাহলে আসুন এবার আমরা তাহলে সমচাপীয় প্রক্রিয়ায় এই ম্যাথটা ভালো মতো বুঝে ফেললাম। সো ম্যাথটা একটু আউট অফ দ্য বক্স ছিল, ইচ্ছা করে শিখলাম, কারণ যেন এই ধরনের ম্যাথ আসলে আমরা মানে ভুল না করি, ধীরে ধীরে দেখি যেন সমস্ত প্রক্রিয়া না ভেবে ফেলি, এই জন্য এই ম্যাথটা বেছে নেওয়া। আসেন এবার সামনের দিকে চলে যাই ভাই, আর কিছুই বাকি নেই, এখন চলে আসছে হচ্ছে দুইটা প্রক্রিয়া বাকি থাকে। সো ওই দুইটা প্রক্রিয়া এখন খুব ভালো মতো শিখবো। একটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া আর একটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। সো সমষ্ণ প্রক্রিয়াকে কি বলে ইংলিশে? আইসোথার্মাল প্রসেস। খুবই সহজ এবং এটার একটা বিশাল বড় সূত্রের প্রতিপাদন আছে, বিশাল না, অনেক সহজ। সো আমরা প্রতিপাদনটা শিখবো, দেন শেষে গিয়ে সূত্রটা মুখস্থ রাখবো। ওকে, সো সমষ্ণ প্রক্রিয়া মানে কি ভাই বলুন? এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ায় গ্যাসের তাপমাত্রা বাদে বাকি সবকিছু চেঞ্জ হবে। মানে বাকি সবকিছু বলতে নাম্বার অফ মোল তো চেঞ্জ হয় না, প্রেশার আর ভলিউমের কথা বুঝিয়েছি। সো ধরেন এইটা একটা কন্টেনার ভাই, কন্টেনারে গ্যাস আছে, এই জায়গায় প্রেশার হচ্ছে P1, ভলিউম V1, টেম্পারেচার T1। এই জায়গাটাতে হলো কি, এই জায়গাটাতে হলো গ্যাসের প্রেশার P2, ভলিউম V2, কিন্তু টেম্পারেচার আনচেঞ্জড এবং নাম্বার অফ মোলও আনচেঞ্জড। সো এই প্রক্রিয়াটাকে আমরা নাম দিতে পারি কি বলে? সমষ্ণ প্রক্রিয়া বলা যায় নাকি যায় না? আচ্ছা, এখন ব্যাপারটা বুঝেন, এই প্রক্রিয়াটাতে প্রেশার কি চেঞ্জ হলো না ভাই? P1 থেকে P2 হয়ে গেল। যদি ভলিউম বাড়ে তাহলে প্রেশার কমে যাবে। আমরা জানি বয়েলের সূত্র, টেম্পারেচার আর নাম্বার অফ মোল কনস্ট্যান্ট থাকলে প্রেশার ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ভলিউম। ভলিউম বাড়লে প্রেশার কমে যাবে। মনে আছে এই জিনিসটা? So, আমি যেটা বলতে চাচ্ছি, এই প্রক্রিয়াটা এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়া ডেফিনেটলি গ্যাসের ভলিউম তো চেঞ্জ হয়েছে এবং একই সাথে প্রেশারও চেঞ্জ হয়েছে। সো এখানে আমরা চাই গ্যাস কতটুকু কাজ করলো। গ্যাস তো ডেফিনেটলি কাজ করেছে না। যদি ভলিউম বেড়ে যায়, ভলিউম যদি বেড়ে যায় তাহলে ডেফিনেটলি এই যে পিস্টনটা উপরে উঠলো, সেখানে গ্যাস পিস্টনের সরণ হয়েছে, ভিতর থেকে গ্যাসের একটু হলেও প্রেশার বা ফোর্স আছে। সো প্রেশার বা ফোর্স আছে, দ্যাট মিনস গ্যাস কাজ করেছে কিছু না কিছু হলো। সো কতটুকু কাজ করেছে সেটাই আমরা বের করবো। আসুন, সো এবার যদি আমরা বের করতে চাই তাহলে কিভাবে বের করবো ভাই বলুন? আমাদের কাছে দুইটা ফর্মুলা আছে, ডাব্লিউ সমান পিডিভি আর একটা হচ্ছে সামেশন অফ পিডিভি। আমরা যদি ডাব্লিউ সমান পিডিভি বসাই, এই জিনিসটা দিয়ে কি ম্যাথ করা যাবে বা সূত্র প্রতিপাদন করা যাবে? না ভাইয়া, উত্তর হচ্ছে না। রিজনটা কি ভাই? কারণ প্রেশার তো ভাই চেঞ্জ হয়েছে। এই সূত্রটা শুধুমাত্র ধ্রুব চাপে কৃত কাজের ফর্মুলা। আমরা যদি সামেশন বসাই তাহলে কতটুকু কাজ করলো গ্যাস ওভারঅল পুরো ভলিউম চেঞ্জ করতে, V1 থেকে V2 পরিমাণ ভলিউম চেঞ্জ করতে, সেটা আমরা ইজিলি বের করে ফেলতে পারি। বুঝা গেল? জি ভাইয়া। আচ্ছা, এখন ব্যাপারটা বুঝেন, এই জায়গাটাতে ভালো মতো বুঝবেন। এখানে দেখেন চলক আছে কয়টা? দুইটা, একটা হচ্ছে ভলিউম আরেকটা কি প্রেশার। ইন্টিগ্রেশন করছেন কার সাপেক্ষে? ভলিউমের সাপেক্ষে। এখানে আছে প্রেশার। আপনি মনে রাখেন সামেশন অফ y dx যখন আপনি করেন তখন এই ইন্টিগ্রেটটা সামনের দিকে প্রসিড হয় যখন y টা একটা ফাংশন অফ x হয়, তাই না? dx x এর সাপেক্ষে x এর একটা ফাংশনকে আপনি সুন্দরভাবে ইন্টিগ্রেট করতে পারেন। সো এখানে আছে v, আছে প্রেশার, ভলিউমের সাপেক্ষে প্রেশারকে ইন্টিগ্রেট করা লাগবে। সো আমাকে এমন ভাবে কিছু একটা করা লাগবে যেন প্রেশারকে আমি একটা ভলিউমের ফাংশন বসাতে পারি। মানে এখানে প্রেশার শুড বি আ ফাংশন অফ ভলিউম। বুঝলাম? জি ভাইয়া। কিভাবে লেখা যায়? সো এটা আমাদের কাছে খুব সুন্দর একটা জিনিস আছে ভাই। আমরা ওভারঅল এই জায়গায় ইউজ করেছি কি? আদর্শ গ্যাস। সো আমরা আদর্শ গ্যাস অনুযায়ী কি লিখতে পারি ভাই? পিভি, যে কোনো সময় পিভি সমান এনআরটি। সো আমরা প্রেশার কে যদি আমরা লিখতে চাই তাহলে আমরা প্রেশার যেখানে যেখানে আছে সেখানে এনআরটি বাই ভি লিখতে পারি, যেখানে যেখানেই প্রেশার পাবো। সো দেখুন তো ভাই, এনআরটি বাই ভি, প্রেশারকে লিখেছি এনআরটি বাই ভি। তাহলে এই প্রক্রিয়াতে, উক্ত প্রক্রিয়াতে কে কে কনস্ট্যান্ট ভাই? টি কনস্ট্যান্ট, এন কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট। টি কনস্ট্যান্ট, এন কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট। তাহলে প্রেশার বাড়ছে বা কমছে একমাত্র কার উপর বেস করে? ভলিউমের উপর বেস করে। সো এই জিনিসটা, এই ওভারঅল জিনিসটা, এটা প্রেশার ইজ এ ফাংশন অফ ভলিউম না? ভলিউমের মান 1 2 3 করেন, প্রেশারের মান
কিছু একটা হবে, চেঞ্জ হবে আর কি, বুঝলাম? জি ভাইয়া বুঝছি। ওকে, তাহলে আমরা এখানে প্রেশারকে ভলিউমের সাপেক্ষে লিখতে পেরেছি। এবার এটাকে আমরা ইন্টিগ্রেট করব। সো আসেন ইন্টিগ্রেট করি, খুবই সহজ। আমাদের যা সূত্রের প্রতিপাদনটা বোঝা রাখবে, একটু মাথা ঠান্ডা করে। সো আসেন লিখি, সামেশন অফ পি এর জায়গায় লিখতে পারি কি বলেন, এন আর টি ডিভাইডেড বাই ভি ইনটু লিখতে হবে ডিভি, তাই না? এবং ভি1 থেকে ভি2 পর্যন্ত ইন্টিগ্রেট করব। এখন আমাকে বলেন এন কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট, ডি কনস্ট্যান্ট, এন কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট, ডি কনস্ট্যান্ট, সবগুলাকে কি আমরা ইন্টিগ্রেশন চিহ্নের বাইরে নিয়ে যেতে পারি? পারি না? জি ভাইয়া পারি। তাহলে ভিতরে কি থাকে ভাই, 1/v ইনটু ডিভি, আর লিমিট ভি1 থেকে ভি2, বলা যায়? জি ভাইয়া। বলা যায়। এখন আমাকে বলেন সামেশন অফ 1/x ইনটু ডিএক্স, সামেশন অফ 1/x ডিএক্স, এটার কে ইন্টিগ্রেট করলে কি আসে বলেন? ln x আছে। যদি না জানেন তাহলে আপনারা সূত্র মুখস্থ করে রাখতে পারেন। সামেশন অফ 1/x ইনটু ডিএক্স, সামেশন অফ 1/x ডট ডিএক্স, x এর সাপেক্ষে যদি 1/x এর একবার সমাকলন করেন তাহলে আসে ln x। তাহলে সেম ভাবে 1/v ডট ডিভি, 1/v ডট ডিভি, এই পুরো জিনিসটাকে আমরা প্রসিড করলে কি আসবে বলুন? ln v। ln v। এই হচ্ছে ওভারঅল ঘটনা, এবং ডেফিনেটলি এখানে আমাকে আমাদের ইয়াগুলো বসিয়ে দেওয়া লাগবে, লিমিট বসিয়ে দেবে, এনআরটি ln v v1 থেকে v2 পর্যন্ত। বুঝেছি নাকি বুঝিনি? জি ভাইয়া। শেষ, কাজ শেষ, দেখুন কাজ শেষ, দেখুন। পরের লাইন আমরা লিখতে পারি এইখানে এনআরটি কে এনআরটির মতোই রাখলাম, ln v, এখানে v আছে, v হচ্ছে আমাদের চলক। সো v এর জায়গায় একবার v2 বসাবো আপার লিমিট, একবার v এর জায়গায় v1 বসাবো এবং বিয়োগ করে দিব। সো ln v2 আরেকবার বসাবো ln v1 এবং কি করবো ভাই, বিয়োগ করে দিব। সো এই হচ্ছে আমাদের ওভারঅল ব্যাপার স্যাপার। ভাইয়া এখানে একটা বুঝেছি? কনস্ট্যান্ট আছে না? এটা তো ভাই নির্দিষ্ট যোগজীকরণ না? ও হ্যাঁ। আচ্ছা, সো এবার দেখেন ln v2 মাইনাস ln v1, তো আমরা লগ এর ক্ষেত্রে কি জানি ভাই, বিয়োগ হলে ভাগ হয়। সো আমরা লিখতে পারি ln v2 ডিভাইডেড বাই ln v1, এবং এটাই কি ভাই, ওয়ার্ক ডান বাই গ্যাসের ফর্মুলা। সো এই হচ্ছে আমাদের ফর্মুলার প্রতিপাদন, সুন্দর একটা প্রতিপাদন। বুঝেছি সবাই নাকি বুঝিনি? বুঝছি। আচ্ছা, নীরব নাফিস সরকার আছেন আমাদের সাথে, শিহাব আহমেদ সাকিব, ওকে, বুঝেছি ওভারঅল সবকিছু? বুঝছি। আচ্ছা, তাহলে এবার আসেন, এবার একটা জিনিস এখানে দেখব। জিনিসটা হচ্ছে এখানে দেখুন ভাই, আমরা এখানে নিয়েছিলাম কি ভাই, আদর্শ গ্যাস। আদর্শ গ্যাস, সো ইনিশিয়াল স্টেটে আদর্শ গ্যাস আছে প্রেসার P1, ভলিউম V1, টেম্পারেচার T1। সো ইনিশিয়াল স্টেটে আমরা যদি আদর্শ গ্যাসের ফর্মুলাটা লিখতে যাই তাহলে কি লিখতে পারি, P1 V1 সমান হচ্ছে N আর T1 লেখা যাবে? যাবে নাকি যাবে না? যাবে। আর এই জায়গায় লিখতে গেলে কি লেখা যাবে ভাই, P2 V2 সমান হচ্ছে N আর T2 লেখা যাবে? কোনো অসুবিধা? P1 না? ও সরি, হ্যাঁ, T1, P2 V2 সমান হচ্ছে N আর T1 লেখা যাবে? জি ভাইয়া। আচ্ছা, তো এই হচ্ছে বিষয়। তো আমরা এই সূত্রটাকে এখন মডিফাই করব, এই সূত্রটাকে মডিফাই করব। কিভাবে মডিফাই করতে পারি ভাই দেখাবো আপনাকে ধীরে ধীরে। আমাকে একটা জিনিস বলেন ভাই, আমরা এই সূত্রটাকে মডিফাই করতে গেলে আমাদেরকে আনা লাগবে বয়েলস ল। বয়েলস ল কি বলে, প্রেসার আর ভলিউম আপনার ইনভার্সলি প্রপোর্শনাল যখন টেম্পারেচার হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে আমরা পেয়েছিলাম না ভাই, এখান থেকে আমরা পেয়েছিলাম না P1 বাই P2 সমান V2 বাই V1, এই রেশিওটা পেয়েছিলাম না, মনে আছে আপনাদের? জি ভাইয়া। আচ্ছা, তো এইটা এখন এখানে বসাবো। দেখেন যেখানে যেখানে আপনি V2 বাই V1 পেয়েছেন সেখানে সেখানে আপনি সবকিছু আনচেঞ্জ রেখে, সবকিছু আনচেঞ্জ রেখে জাস্ট P1 বাই P2 করে দিতে পারেন। ওকে, সো এখানে পেয়েছিলেন কি ভাই, V2 বাই V1, এখানে এখন লিখতে পারবেন আপনি আনচেঞ্জ, সবকিছু আনচেঞ্জ রেখে P1 বাই P2 লিখতে পারবেন। কোনো অসুবিধা আছে? না। বুঝেছি সবকিছু? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, সো এবার দেখেন বুঝছি ভাইয়া। আরো ফর্মুলা দেখবো, আবার দেখেন আরো ফর্মুলা দেখবো, দেখেন আরো ফর্মুলা দেখবো, দেখেন ভালো মতো দেখেন। এনআরটি বলতে আমি বুঝিয়েছি ওই যে টেম্পারেচার তো একটাই, এনআরটি ওয়ান, T1 টেম্পারেচারটাই তো আনচেঞ্জড আছে। সো যেখানে যেখানে এনআরটি পেয়েছি সেখানে সেখানে আমরা কি লিখতে পারি ভাই, এবার ভালো মতো বুঝবেন। এই ফর্মুলাগুলোকে আরো ডিভাইড করবো। দেখেন যেখানে যেখানে এনআরটি পেয়েছেন
সেখানেও আপনি চেঞ্জ করতে পারবেন। দেখেন এনআরটি যেখানে পেয়েছেন সেই জায়গায় আমরা কি লিখতে পারবো, মাত্র দেখলাম এনআরটি জায়গায় লিখতে পারি আমরা P1 V1। তো এখানে একবার আপনি লিখতে পারবেন P1 V1, আর এখানে একবার লিখতে পারবেন P2 V2, লেখা যাবে? জি ভাইয়া। কোনো অসুবিধা আছে? না। সো এই জিনিসগুলো এখানেও হবে, এই পার্টিকুলার ফর্মুলাটার ক্ষেত্রে হবে। সেটা না দেখালেও পারতাম, বাট দেখিয়ে দিতাম। এটার ক্ষেত্রেও হবে। সো আমরা এই যে এনআরটি জায়গায় আমরা মিশিয়ে দিচ্ছি। ধরেন সো এখানেও একবার লিখতে পারি আমরা P1 V1, একবার লিখতে পারি আমরা P2 V2। সো আপনাকে যেইভাবে যেই ডাটাগুলোই দেওয়া থাক ওভারঅল আপনি এই সূত্রগুলো ইউজ করতে পারেন। সো সূত্র ভাই একটাই, কিন্তু মাদার ফর্মুলা হচ্ছে কোনটা? মাদার ফর্মুলা কিন্তু একটাই। হ্যাঁ, ওইটাতেই মনে ইউজ করেছি না। আচ্ছা, মাদার ফর্মুলা কিন্তু একটাই ছিল। ওকে, মাদার ফর্মুলা ছিল এই যে এইটা, এনআরটি লন বা এলএন V2 বাই V1। ওইটাকেই পরে আমরা অনেকবার মডিফিকেশন করেছি। সো আপনি একটা মাদার ফর্মুলা মনে রাখলেই বাকিগুলো ইজিলি পারবেন। পারবো? জি ভাইয়া। ধরেন কোনো একটা ম্যাথে আপনাকে টেম্পারেচার দেওয়া আছে, নাম্বার অফ মোল দেওয়া আছে কোনো একটা গ্যাসের, এরপর বললো গ্যাসের ভলিউম এত থেকে এত হলো, তাহলে গ্যাস কতটুকু কাজ করলো, ফর্মুলা ইউজ করবেন এইটা। ধরেন কোনো একটা প্রক্রিয়ায় গ্যাসের নাম্বার অফ মোল দেওয়া আছে, টেম্পারেচার দেওয়া আছে, বলেছে এত টেম্পারেচার ফিক্স রেখে গ্যাসের প্রেশার এত থেকে এত হলো, গ্যাস কতটুকু কাজ করলো, সূত্র ইউজ করবেন এইটা, কারণ প্রেশার P1 P2 দেওয়া আছে। যদি নাম্বার অফ মোল দেওয়া না থাকে তাহলে আপনি এই সূত্রগুলো ইউজ করেন, P1 V1 P2 P2 এগুলো দিয়ে। বুঝলাম বিষয়গুলো? এখন আপনারা এগুলো জাস্ট কমন সেন্স অনুযায়ী ম্যাথ সলভ করতে পারবেন, এবং আমি এগুলো জিনিস আপনারা পারবেন ইনশাল্লাহ। সো আমরা পরবর্তী প্রক্রিয়া চলে যাচ্ছি। পরবর্তী প্রক্রিয়াটার নাম হচ্ছে ভাই রুদ্ধতাপীয় প্রক্রিয়া। প্রস্তুত সবাই? কোনো প্রশ্ন থাকলে করতে পারেন আগের প্রক্রিয়া থেকে। না ভাইয়া, কোনো প্রশ্ন নেই। আচ্ছা, তাহলে আসেন রুদ্ধতাপীয় প্রক্রিয়া শিখে ফেলি। রুদ্ধতাপীয় প্রক্রিয়া হচ্ছে এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়াতে আইডিয়াল গ্যাস ইউজ করা হয়, কিন্তু গ্যাসের কি চেঞ্জ হয় না বলেন? ইন্টারনালি এবং এক্সটার্নালি কোনো হিট ট্রান্সফার হয় না। এই যে ডেল কিউর মানটা হচ্ছে জিরো, এই যে ডেল কিউর মানটা হচ্ছে জিরো। ইন্টারনালি এবং এক্সটার্নালি কোনো হিট ট্রান্সফার হয় না, ভিতর থেকে বাইরে কোনো গ্যাস তাপ যায় না, বাইরে থেকে ভিতরে কোনো ঢুকে না, কিছু হয় না। সো গ্যাসের নাম্বার অফ মোল তো ফিক্স থাকবে, গ্যাসের নাম্বার অফ মোল ফিক্স থাকবে। সো এখানে যদি প্রেশার P1 হয়, ভলিউম P1 হয়, টেম্পারেচার T1, আমরা জানি সবগুলো এখানে চেঞ্জ হবে। যদি ভলিউম বাড়ে, ভলিউম বাড়া, তাহলে আমরা শিখেছিলাম কিন্তু ভলিউম বাড়লে অন্তঃস্থ শক্তি কমবে, দ্যাট মিনস টেম্পারেচার কমে যাবে, আর টেম্পারেচার আর প্রেশার একই সাথে কমবে। সো ভলিউমের সাথে প্রেশার আর টেম্পারেচার হচ্ছে ইনভার্স। ওকে, ভলিউম যদি বাড়ে টেম্পারেচার প্রেশার কমবে, ভলিউম যদি কমে টেম্পারেচার প্রেশার বাড়বে। কিভাবে বাড়ে, কোনটা বাড়লে কতটুকু বাড়বে, কোনটা কমলে কতটুকু কমলে, এটা কিন্তু আমি গ্রাফ গত ক্লাসে দেখিয়েছি। সো ওগুলো নিয়ে আর আলোচনা করছি না। ওভারঅল ভাই আমি যেটা বলতে চাচ্ছি, গ্যাসের ভলিউম V1 থেকে V2 হয়। সো পিস্টন উপরে বা নিচে আসে, তাহলে গ্যাস কি কাজ করবে নাকি করবে না? করবে ভাইয়া। ডেফিনেটলি করবে। সো আমরা এখন ওটাই বের করবো, গ্যাস কতটুকু কাজ করে আসে। প্রস্তুত? জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া। ওকে, তাহলে গ্যাস কতটুকু কাজ করে সেটা আমরা দেখবো। তারা এক্সট্রা পেজ রাখা উচিত ছিল, আমি রাখিনি, সমস্যা নাই। সমস্ত প্রক্রিয়াতে আমি প্রতিপাদনটা দেখাচ্ছি, আপনারা ধরে নেবেন এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া, ঠিক আছে, যখন আপনাদেরকে নোটটা দিব। আচ্ছা, সো ব্যাপারটা বুঝেন, গ্যাসের ভলিউম বেড়েছে, সো গ্যাস কাজ করেছে। সো গ্যাস কতটুকু কাজ করলো, এবং যেহেতু প্রেশার কমেছে বা বেড়েছে, ভাই দেখেন প্রেশার P1 থেকে হয়েছে কি P2, দ্যাট মিনস প্রেশার চেঞ্জ হয়েছে। তাহলে আমরা এখানে ওয়ার্ক ডান বাই গ্যাসের ফর্মুলা কি লিখবো? PdV লিখবো নাকি সামেশন অফ PdV লিখবো? সামেশন অফ PdV লিখবো, বলা যায় এটা। চেঞ্জেস। হ্যাঁ, চেঞ্জ হয়েছে, কারণ প্রেশার আপনার হচ্ছে প্রেশার চেঞ্জ হয়েছে। এখন দেখেন, এখন এখানে প্রেশার শুড বি আ ফাংশন অফ ভলিউম, প্রেশার শুড বি আ ফাংশন অফ ভলিউম। এখন আপনি এখানে দুইটা ফর্মুলা ইউজ করতে পারেন, একটা হচ্ছে PV সমান nRT। সো এখান থেকে আপনি যদি প্রেশারের পরিবর্তে আপনি লিখেন nRT ডিভাইডেড বাই V, লিখতেই পারেন, দেখেন আমি চাচ্ছিলাম কি প্রেশার অ্যাজ এ ফাংশন অফ ভলিউম, কিন্তু এই ফর্মুলা ইউজ করলে প্রেশার এখানে ফাংশন কি শুধুমাত্র ভলিউম নাকি টেম্পারেচারও? টেম্পারেচারও কিন্তু চেঞ্জ হচ্ছে। তাহলে এখানে আমরা বলতে পারি প্রেশারটা শুধু ভলিউম না, টেম্পারেচারের ফাংশন। সো দুইটা চলককে একসাথে ডিল করতে হয় ইন্টিগ্রেশন, এটা বেশ কঠিন হয়ে যাবে। সো আমরা এই দিকে যাচ্ছি না ভাই, আমরা এই দিকে যাব না। আমরা আরেকটা জিনিস জানি রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে, সেটা কি PV টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট বা K লেখা যায়? লেখা যায়? তাহলে আমরা এখান থেকে প্রেশার সমান কি লিখতে পারি না, K ডিভাইডেড বাই V টু দি পাওয়ার গামা, অথবা K ইন্টু V টু দি পাওয়ার মাইনাস গামা লিখতে পারি, লেখা যাবে?
জি ভাইয়া। এখন দেখেন এই জায়গাটাতে প্রেসার অ্যাজ এ ফাংশন অফ ভলিউম আছে না? আছে নাকি আছে না? নাই, আছে ভাইয়া। আছে। তাহলে আমরা কোনটা ইউজ করব ইন্টিগ্রেশন করার জন্য, যেটা দিয়ে আমাদের ইজিয়ার হয় কাজ? টাফার করলে তো আমাদের সমস্যা। সো আমরা এইটা ইউজ করব, ঠিক আছে? এটা ইউজ করব না কেন? আশা করি রিজনটা বুঝেছেন, রিজনটা বোঝা লাগবে। সো এটা ইউজ করি, ওকে? আসেন এখন ইন্টিগ্রেশনটা শিখবো আমরা সবাই মিলে। সো আমরা জানি সামেশন অফ পিডিভি, পি এর জায়গায় আমরা লিখতে পারবো কে ইন্টু ভি টু দি পাওয়ার মাইনাস গামা ইন্টু ডিভি সামেশন, বলা যায় এটা। জি ভাইয়া। এবং লিমিট বসিয়ে দিব ভাই। ভলিউম ভি ওয়ান থেকে হয়েছে কি ভি টু, তাহলে এখানেও ভলিউম ভি ওয়ান থেকে হবে কত? ভি টু। এখন দেখেন ভাই কে তো বাইরে যাবে, কারণ কে নিজে একটা কনস্ট্যান্ট, তাহলে ভিতরে দেখি থাকবে ভাই সামেশন অফ ভি টু দি পাওয়ার মাইনাস গামা ইন্টু ডিভি ভি ওয়ান থেকে ভি টু, বলা যায় এটা। জানি। এখন দেখেন ভাই এক্স টু দি পাওয়ার এন, এটা একটা এক্স এর ফাংশন, এটাকে যদি আবার আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে ফর্মুলা আমাদেরকে বলে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান, অর্থাৎ পাওয়ার যে জিনিসটা আছে সেটার সাথে এক যোগ করা লাগবে উপরে এবং নিচে, বুঝলাম? তো এখানেও সেম কাজ করবো। দেখেন তবে এইটাকে এন কল্পনা করে নিতে পারেন আপনি মনে মনে, মাইনাস গামাটাকে এন কল্পনা করে নেন, তাহলে এটাকে ইন্টিগ্রেট করবো যখন ভি এর সাপেক্ষে, তখন লিখবো কি ভি টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান। সো আসেন মাইনাস গামা ইমেজিন নাই করেন, আপনি এন ইমেজিন করেন, তাহলে এই জায়গায় ইন্টিগ্রেট করলে কি আসবে? ভি টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, এন মানে কি মাইনাস গামা, সো মাইনাস গামা প্লাস ওয়ান ডিভাইডেড বাই মাইনাস গামা প্লাস ওয়ান, এবং অবশ্যই আপনাকে লিমিটটা ইউজ করা লাগবে ভি ওয়ান থেকে ভি টু। বুঝেছি বুঝছি ভাইয়া। সবাই? সবাই বুঝেছেন নাকি বুঝেন নাই? সবাই বুঝেছেন ভাই? ওকে। বুঝছি সো এবার দেখেন ভাই, এবার কে তো কে এর মতোই রাখলেন, আর মাইনাস গামা প্লাস ওয়ান এটাকে কি লেখা যায়? ওয়ান মাইনাস গামা লেখা যায়, লেখা যায় তো? আর যায়। ওয়ান মাইনাস গামা তো ভাই চল একটা কনস্ট্যান্ট, সো কনস্ট্যান্টকে বাইরে নিয়ে গেলাম, ওকে? সো কে ডিভাইডেড বাই ওয়ান মাইনাস গামা লিখাই যায়। সো ভিতরে কি থাকে ভাই? ভি টু দি পাওয়ার ওয়ান মাইনাস গামা, এবং লিমিট থাকবে ভি ওয়ান থেকে ভি টু পর্যন্ত। বলুন বুঝেছেন কিনা? বুঝছি। এবার মান বসিয়ে দিবেন, একবার ভি এর জায়গায় ভি টু বসান, একবার অন্য কিছু বসাবেন। সো কে ডিভাইড বাই ওয়ান মাইনাস গামা, সো ভি জায়গায় একবার বসাবো ভি টু টু দি পাওয়ার ওয়ান মাইনাস গামা, আরেকবার বসাবো ভি এর জায়গায় ভি ওয়ান টু দি পাওয়ার ওয়ান মাইনাস গামা, বলা যায়? জি ভাইয়া। আচ্ছা, সো এবার একটা কাজ করে দিব ভাই, আমি কে এটাকে ভিতরে গুণ করে দিই, কেন যেন ইচ্ছা হলো। সো ওয়ান ডিভাইড বাই ওয়ান মাইনাস গামা, কারণ কে কি এটা তো আমরা জানি না। সো কে যদি সূত্র এটাকে এটা যদি সূত্র হিসেবে ইউজ করতে চান এই জিনিসটাকে, তাহলে তো কে এর ভ্যালুটা আপনি পাবেন না। সো আমরা চাবো কে কে বাইর করে দেওয়ার, কিভাবে বের করা যায় সেটাই দেখার চেষ্টা করছি। কে কে যদি ভিতরে গুণ করে দেন, তাহলে কে ইন্টু ভি টু টু দি পাওয়ার ওয়ান মাইনাস গামা লেখা যায়, মাইনাস কে ইন্টু ভি ওয়ান টু দি পাওয়ার ওয়ান মাইনাস গামা লেখা যায়, যায় না? যাই ভাই। আচ্ছা, এবার দেখেন ভাই, এবার দেখেন এই পার্টিকুলার জায়গাটাতে ভালো মতো তাকাবেন, এই পার্টিকুলার জায়গাটাতে দেখেন পিভি টু দি পাওয়ার গামা। তাহলে আমাকে বলেন, আমি যদি এইখানে ইনিশিয়াল স্টেট আর ফাইনাল স্টেট ওই পিভি টু দি পাওয়ার গামার ইকুয়েশনটা লিখতে চাই, তাহলে এখানে কি লিখবো? পি ওয়ান ভি ওয়ান টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, আর এখানে কি লিখতে পারবি? পি টু ভি টু টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, মানে কে? দুই জায়গায় কনস্ট্যান্ট কি চেঞ্জ হবে নাকি একই কনস্ট্যান্ট থাকবে? একই থাকবে। একই কনস্ট্যান্ট থাকবে, কে কেই থাকবে। তাহলে কে এর জায়গায় আমরা পি ওয়ান ভি ওয়ান টু দি পাওয়ার গামা ইউজ করতে পারি, কে এর জায়গায় পি টু ভি টু টু দি পাওয়ার গামা ইউজ করতে পারি, বোঝা গেল? বুঝছি। জি ভাই। সো সেই জিনিসটা ইউজ করবো, দেখেন এখানে কে এর জায়গায় ওই জিনিসগুলো আমরা ইউজ করে আসি। সো ফাইনালি আমরা এই লাইনটা কি ধরেন লিখছি ওয়ান ডিভাইড বাই ওয়ান মাইনাস গামা ইন্টু কে এর জায়গায় আমরা কি লিখতে পারি ভাই? এই জায়গায় ধরেন আমি যেহেতু ভি টু আছে, সো কে এটাকে পি টু ভি টু দিয়ে লিখছি, ওকে? সো পি টু ভি টু টু দি পাওয়ার গামা, এটা মানে হচ্ছে কে, আর আগে থেকে কি ছিল ভাই? ভি টু টু দি পাওয়ার ওয়ান মাইনাস গামা, মাইনাস এই জায়গায় কে কে ভাঙলে পাবো পি ওয়ান ভি ওয়ান টু দি পাওয়ার গামা, আর আগে থেকেই আছে কে ভাই? ভি ওয়ান টু দি পাওয়ার ওয়ান মাইনাস গামা। এই হচ্ছে ওভারঅল বিষয় আসে। বলুন সবকিছু বুঝছেন কিনা? বুঝছি ভাই। এবার বাকিটা জাস্ট আপনাকে সিম্পলিফাই করা লাগবে। কিভাবে করতে পারি ভাই? দেখেন এইটার পরে এই লাইন লিখছি এখানে, সো ওয়ান ডিভাইডেড বাই ওয়ান মাইনাস গামা লিখলাম। এবার দেখেন পি টু তো পি টুর মতোই আছে, ভি টু টু দি পাওয়ার গামা ইন্টু ভি টু টু দি পাওয়ার ওয়ান মাইনাস গামা। সো ব্যাপারটা বুঝবেন, ভি টু টু দি পাওয়ার গামা ইন্টু ভি টু টু দি পাওয়ার ওয়ান মাইনাস গামা। সো আমরা জানি একই ধরনের যদি জিনিসগুলা গুণ অবস্থা থাকে তাহলে সূচক যোগ হয়ে যায়, তাহলে ভি টু টু দি পাওয়ার গামা প্লাস ওয়ান মাইনাস গামা লিখা যায়।
সো গামা গামা কাটা, সো ফাইনালি লেখা যায় ভি টু টু দি পাওয়ার 1 লেখা যায়। জি সো এখানে আমরা ভি টু টু দি পাওয়ার গামা ইন্টু ভি টু টু দি পাওয়ার 1 মাইনাস গামা, এইটুকের পরিবর্তে শুধু ভি টু পাবো, আর এখানে তো পি টু আগে থেকেই আছে। সো আমরা লিখতে পারি পি টু ভি টু মাইনাস এখান থেকে পাবো ভি ওয়ান পি ওয়ান ভি ওয়ান। এই হচ্ছে ওভারঅল জিনিসটা। সো একসাথে লিখতে গেলে পি টু ভি টু মাইনাস পি ওয়ান ভি ওয়ান ডিভাইডেড বাই 1 মাইনাস গামা, এটাই হচ্ছে ওয়ার্ক ডান বাই গ্যাসের ফর্মুলা। এইটাই আমরা একটু মুখস্থ রাখবো। বোঝা গেল কিভাবে এসেছে? জি ভাইয়া সবাই বুঝেছেন প্রতিপাদনটা, নাকি কোথাও কোনো ডাউট আছে? ডাউট থাকলে করতে পারেন। বুঝছি। সবকিছু বুঝেছেন? বলুন, এবার আমি আপনাদের একটু কথাবার্তা শুনি। হ্যাঁ ভাইয়া। বুঝেছেন সবকিছু? জি হ্যাঁ ভাইয়া। ভাইয়া কোনো সমস্যা নেই তো? না আচ্ছা, আপনাদের দুজনের অবশ্য সমস্যা হওয়ারও কথা না, কারণ আপনারা অনেক ভালো বুঝেন মাশাআল্লাহ। সেই হচ্ছে ওভারঅল বিষয়। এবার দেখেন, এবার দেখেন, এবার দেখেন পি টু ভি টু পি ওয়ান ভি ওয়ান। এখন আমরা একটা কাজ করি ভাই, আমরা তো আদর্শ গ্যাস সূত্র সব জায়গায় ইউজ করতে পারি, এটা তো আমাদের একটা অস্ত্র। সো এখানে ইনিশিয়াল স্টেটও আদর্শ গ্যাস সূত্র ইউজ করতে পারি, ফাইনাল স্টেটও ইউজ করতে পারি, এটা তো একটা অস্ত্র আমাদের। সো এখানে ইউজ করবো না কেন, যেহেতু আদর্শ গ্যাস নিয়ে খেলা হচ্ছে। সো এই জায়গায় ইউজ করলে আসে কি ভাই, পি ওয়ান ভি ওয়ান সমান আমরা লিখতে পারি এন আর টি ওয়ান, আর এই জায়গায় লিখলে আসবে কি ভাই, পি টু ভি টু সমান হচ্ছে এন আর টি টু। লেখা যায় নাকি যায় না? যায়। এই জিনিসটাই আমরা এখন এখানে ইউজ করব, এই জায়গাটাতে ইউজ করব। সো দেখেন ভাই, এই লাইনটাকে আমি জাস্ট একটু কপি করছি, দেখেন। ওকে, সো দেখুন ভাই, এই যে পি টু ভি টু এই জায়গাটায়, পি টু ভি টু যে জায়গাটা আছে সেই জায়গাটাতে আমরা লিখতে পারি, কি লিখতে পারি ভাই, এন আর টি টু লিখতে পারি না? আর পি ওয়ান ভি ওয়ান যে জায়গাটাতে আছে সেই জায়গাটাতে আমরা লিখতে পারি এন আর টি ওয়ান। পি টু ভি টু মাইনাস পি ওয়ান ভি ওয়ান ছিল, সো আগের মতোই আছে, ডিভাইডেড বাই কি আছে ভাই, 1 মাইনাস গামা। এই লাইনটা বুঝেছেন? এখান থেকে এটা কিভাবে আসলো? বুঝছি ভাইয়া। সো কাজ শেষ ভাই, কাজ শেষ। দেখুন, সো আমরা ওয়ার্ক ডান বাই গ্যাস এর ফর্মুলা লিখতে পারি, এন আর যদি কমন নেন তাহলে আমরা লিখতে পারবো টি টু মাইনাস টি ওয়ান ডিভাইডেড বাই 1 মাইনাস গামা। লেখা যাবে? সেই হচ্ছে ওভারঅল ফর্মুলা। সো দুইটা ফর্মুলা আমরা এখানে মনে রাখবো, এখানে অত বেশি ফর্মুলা দরকার নেই, এখানে দুইটা ফর্মুলা মনে রাখলেই চলবে। সো এই হচ্ছে ওভারঅল রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজের ফর্মুলা। এবার আপনারা আমাকে বলুন, বুঝেছেন কিনা সবকিছু? বুঝছি ভাইয়া। জি ভাই। সবকিছু বুঝেছি, হ্যাঁ কোথাও কোনো ঝামেলা নেই তো? না ভাইয়া সো আপনাকে যদি এরপরে কোনো দিন এরকম কোনো প্রশ্ন দেয় যে ধরেন কোন একটা বিশেষ প্রক্রিয়ায় গ্যাসের আদি প্রেসার আদি ভলিউম, শেষ প্রেসার শেষ ভলিউম দেওয়া আছে, এবং সেই প্রক্রিয়াটি হচ্ছে রুদ্ধতাপীয়, এবং গ্যাসের নামও বলে দিয়েছে, বললো যে গ্যাস কতটুকু কাজ করলো, এই ফর্মুলা ইউজ করবেন। অথবা এইভাবে বলতে পারে যে গ্যাসের প্রসারণ সংকোচন প্রসারণের অনুপাত বা প্রসারণের অনুপাত হচ্ছে 1:2। 1:2 মানে কি, ভি টু এর মানটা ভি ওয়ান এর ডাবল হয়ে যাবে, তাই না? আদি প্রেসার শেষ প্রেসারের ধরেন ধারণা দিল টুকটাক, বা ধরেন আদি প্রেসারের ধারণা দিল, শেষ প্রেসারের ধারণা দিল, আপনি ওই পিভি টু দি পাওয়ার গামা ফর্মুলা ইউজ করে শেষ প্রেসারটা বের করে ফেলতে পারবেন। এই ফর্মুলা লিখে আপনি কাজ বের করে ফেলতে পারবেন। সেগুলো অনেক প্রকার ম্যাথ আসে। আর যদি কখনো টেম্পারেচার দেওয়া থাকে, যে ধরেন কোনো একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাসের মোল সংখ্যা দেওয়া আছে বা মোল সংখ্যার হিন্টস দেওয়া আছে, ধরেন 8 গ্রাম হিলিয়াম গ্যাস, তাহলে আপনি মোল সংখ্যা বের করতে পারবেন। তো এন এর মান বের করতে পারবেন, আর জানেন, আর বললো গ্যাসের টেম্পারেচার বাড়লো 10 ডিগ্রি সেলসিয়াস, সো টি টু মাইনাস টি ওয়ান এর ভ্যালু 10, কোন গ্যাসের এটাও বলে দেওয়া আছে। আপনি এই ফর্মুলা ইউজ করবে গ্যাস কতটুকু কাজ করবে সেটা বের করে ফেলতে পারবেন। বুঝেছি ওভারঅল সবকিছু? বুঝছি ভাইয়া। আচ্ছা, সো এগুলো তো সহজ জিনিস, এগুলো আপনারা প্র্যাকটিস করবেন বই থেকে। আমি একটু এক্সট্রাঅর্ডিনারি কিছু জিনিসপত্র দেখে এবং বইয়ে যেসব ম্যাথ আছে সেগুলো দেখাবো অ্যাজ ওয়েল। সো এই অধ্যায়ের আমাদের এখন পর্যন্ত করা 34 নাম্বার কোয়েশ্চেন। প্রশ্নটা বলুন সবাই, প্রশ্নটা পড়তে থাকুন। হ্যালো হ্যালো, হ্যাঁ ভাইয়া আছেন? জি প্রশ্নটা সলভ করলেন? ভাইয়া পড়ছি, পড়েই তো কেমন কেমন জানি না। আচ্ছা দেখেন, কোনো সমস্যা নেই। সো বললো একটা এমন বিশেষ প্রক্রিয়া ভাই, পি স্কোয়ার ভি ইজ ইকুয়াল টু ধ্রুবক প্রক্রিয়ার মাধ্যমে 8 গ্রাম হিলিয়াম গ্যাসের তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করা হলো। ফাইন্ড ডাব্লু ডেল ইউ ডেল কিউ। ওকে, সো একটু আলাদা টাইপের প্রক্রিয়া, বাট আমরা সলভ করে ফেলতে পারবো। রিলেট করা লাগবে আমাদের জাস্ট।
এখন দেখেন ভাই প্রক্রিয়াটা কি দেওয়া আছে, পি স্কোয়ার ভি ইজ ইকাল টু ধ্রুবক, ধ্রুবককে কে দ্বারা ডিনোট করতে পারি। এখন আপনি এরকম কোনো প্রক্রিয়া দেখেন নাই, আপনি প্রক্রিয়া দেখেছেন পিভি ইজ ইকাল টু কে অথবা পিভি টু দি পাওয়ার গামা ইজ ইকাল টু কে, সমষ্ট আর ঊর্ধ্বতাপীয়, এরকমই তো দুইটা প্রক্রিয়া প্রেসার আর ভলিউম একই সাথে চেঞ্জ হয় একটা সাপেক্ষে আরেকটা, সে দুইটা প্রক্রিয়া কি এই দুইটা। এখন এই প্রক্রিয়ায় আমাকে বলুন এই প্রক্রিয়াটাকে কি আপনি কোনোভাবে সমষ্ট বলতে পারবেন, পি স্কোয়ার ভি ইজ ইকাল টু কে, এটা কি সমষ্ট প্রক্রিয়া? সেটা না। সেটা না। আচ্ছা, রুদ্ধতাপীয় প্রক্রিয়াও না, তাহলে না। আমাদের জানা কোনো প্রক্রিয়া না, মোট কথা হচ্ছে এইটা। তাহলে আমরা কি করতে পারি এখন, পিভি ইজ ইকাল টু কে যখন এরকম ছিল তখন কৃতকাজের ফর্মুলা কি ছিল ভাই, এন আর টি এল এন ভি টু মাইনাস ভি ওয়ান, ভি টু বাই ভি ওয়ান, এরকম না? জি ভাইয়া। আর যখন পিভি টু দি পাওয়ার গামা তখন কৃতকাজের ফর্মুলা কি ছিল, ওয়ান মাইনাস গামা এন আর টি টু মাইনাস টি ওয়ান, এরকম ছিল। জি ভাইয়া। আচ্ছা, সো পিভি টু দি পাওয়ার গামা ভালো মতো বুঝবেন, পিভি টু দি পাওয়ার গামা যে ছিল এই গামাটাই দেখুন তো বিশাল একটা প্রতিপাদনের মাধ্যমে এইখানে চলে এসেছিল, তাই না? হ্যাঁ। সো এইটাকেও আপনি যদি পিভি টু দি পাওয়ার গামা বা এই পিভি ইজ ইকুয়াল টু কে, এই দুইটা ফরম্যাটের মধ্যে, এইটা ফরম্যাট অথবা এই ফরম্যাট, দুইটার মধ্যে একটা ফরম্যাটের আন্ডারে আনতে পারেন, তাহলে এই দুইটা কৃতকাজের একটার সাপেক্ষে আপনি লিখতে পারবেন। যদি আপনার তারপরে বিশ্বাস না হয় যে এগুলোর মতো হবে কিনা, তাহলে আপনি আমি যেভাবে প্রতিপাদন শিখিয়েছি আপনি করে দেখতে পারেন, একই রকম আসবে। ওকে, সো এটা আমি আপনার উপরে ছাড়লাম। সো আমার টার্গেট কি বলেন, আমার টার্গেট পি স্কোয়ার ভি কে এনি হাও পিভি টু দি পাওয়ার গামা অথবা পিভি ইজ ইকুয়াল টু কে এই সূত্রটার মধ্যে আনা। কি করতে পারি ভাই বলেন, রুট করতে আমরা একটা পারি। কাজ করতে পারি, সরি আমরা একটা কাজ করতে পারি, কাজটা হচ্ছে এইরকম দেখেন, আমরা পি স্কোয়ার ভি কে ধরেন নিচে নামালাম, এখন উভয় পাশে পাওয়ার ধরেন হাফ করে দিলাম, মানে রুট করে দিলাম, উভয় পাশে রুট করে দিলাম, তাহলে কি হবে ভাই, পি স্কোয়ারের পাওয়ার একবার রুট আর একবার ভি এর পাওয়ার রুট, কারণ আমরা কি জানি এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার এম সমান হচ্ছে এক্স টু দি পাওয়ার এম ইন্টু ওয়াই টু দি পাওয়ার এম, মনে আছে না এই সূত্রগুলো? জি ভাইয়া। ছোটবেলা 9 10 সূত্র ছিল। আচ্ছা, সো এখানেও পি স্কোয়ার ভি এটা পাওয়ার হচ্ছে হাফ, তাহলে একবার পি স্কোয়ার পাওয়ার হাফ একবার ভি এর পাওয়ার হাফ, তাহলে এখান থেকে লেখা যাবে না ভাই পি ইন্টু ভি টু দি পাওয়ার হাফ ইজ ইকুয়াল টু কে ইন্টু পাওয়ার হাফ। ভাই দেখেন কে এমনিতে ধ্রুবক, এর উপর আবার হাফ পাওয়ার, সো নতুন একটা ধ্রুবক চলে আসবে, ধরে নিচ্ছি সেই ধ্রুবকটার মান হচ্ছে কি। ওকে, ধ্রুবককে যেভাবে ইচ্ছা আপনি প্রকাশ করতে পারেন। সো পি ইন্টু ভি টু দি পাওয়ার হাফ ইজ ইকুয়াল টু কে লেখা যায়। জি ভাইয়া। এখন আমি যদি এইটাকে সামহাও এইটার সাথে তুলনা করি, পি ভি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, তুলনা করতে পারি, হ্যাঁ ভাইয়া। এখানে যেখানে গামা এখানে সেখানে হাফ, তাহলে আমরা একটা তো প্রতিপাদন অলরেডি শিখেছিলামই, সেই প্রতিপাদনটা আপনি ইউজ করতে পারেন। ওয়ার্ক ডানের প্রতিপাদন কি ছিল ভাই, ওয়ান মাইনাস গামা এন আর টি টু মাইনাস টি ওয়ান। এই সূত্র অনুযায়ী এখানে যেহেতু গামার জায়গায় আছে হাফ, তাহলে আপনি এখানে গামার জায়গায় জাস্ট হাফ বসিয়ে দেন, দ্যাটস ইট, আর কিচ্ছু না, আর কিছু না। এখন আপনি যদি বলেন যে ভাই এটা আমার বিশ্বাস হয় না, কোনো অসুবিধা নেই, বিশ্বাস করতে হবে না আমাকে, আপনি জাস্ট এই পুরো নিয়মে সূত্রটা প্রতিপাদন করবেন আমি যেভাবে করেছিলাম। সো প্রতিপাদন করে দেখবেন এই মানটাই চলে আসে, আমি তো করেছি এই জন্য আমি বলে দিচ্ছি আপনাদেরকে, এই মানটা চলে আসে, বুঝলাম? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, এখন দেখেন ওয়ান মাইনাস হাফ এই জিনিসটা মানে বুঝেন, ওয়ান মাইনাস হাফ মানে কি আসবে, Half. হাফ আসবে। ওয়ান মাইনাস হাফ মানে কি ভাই বলুন, হাফ আসবে। হাফ না? জি এখন ভাইয়া। হাফের টু উপরে চলে যায়, সো টু উপরে চলে যাবে না, তাহলে টু এন আর টি টু মাইনাস টি ওয়ানের জায়গায় আমরা লিখতে পারি ডিটি, তাহলে ডাব্লুর একটা ফর্মুলা চলে আসলো টু এন আর ডিটি, বলতে পারি হ্যাঁ ভাইয়া পারি। শেষ, কাজ শেষ। এখন আর বাকি ম্যাথটা আপনার কাছে কঠিন লাগা কোনোভাবেই উচিত না, এখন আর কোনোভাবে কঠিন লাগবে না। তাহলে আমরা ওভারঅল একটা ফর্মুলা দাঁড় করাইলাম ভাই, ফর্মুলাটা কি আসলো, ডাব্লু সমান টু এন আর ডিটি, এবার বাদ বাকিটা আপনি পারবেন, টু এন আর ডিটি। সো দেখেন কতটুকু কাজ করলো গ্যাস ভাই, আসেন মান বসাই দিই, মান বসিয়ে দিই। সো ডাব্লু সমান হচ্ছে টু, এন এর ভ্যালু কত ভাই, ভর ভাগ মোলার ভাগ, ভর কত 8 গ্রাম, সো 8 ডিভাইডেড বাই হিলিয়াম গ্যাসের ভর কত 4, আর এর ভ্যালু কত ভাই 8.314, আর ডিটি মানে তাপমাত্রার পরিবর্তন কত ভাই 10 ডিগ্রি সেলসিয়াস, তার মানে 10 করতে পারি এটা। জি হ্যাঁ ভাইয়া। সো ওভারঅল করলে ডাব্লু এর একটা মান চলে আসে, কত আসে বলুন,
সামথিং জুল আসবে। 332.56 কত? 332.56 332.56 জুল চলে আসবে। পারলাম? কঠিন লাগলো নাকি বুঝেছি? বুঝছি ভাইয়া। মজা লাগলো না? হ্যাঁ আচ্ছা, সো ডাব্লিউর ভ্যালুটা বের করেছি। এবার হচ্ছে অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন। অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন ভাই একটাই সূত্র, আমি বারবার বললাম, F/2 NR ডেলটি লিখতে পারেন অথবা ডিটি লিখতে পারেন। ওকে, তাপমাত্রা পরিবর্তন যেভাবে ইচ্ছা আপনি লিখতে পারেন। সো মান বসিয়ে দিন ভাই। এফ এর মান কত হবে ভাই? 3/2। এন এর ভ্যালু কত ভাই? 8/4। আর এর ভ্যালু কত ভাই? 8.314। আর ডেলটির ভ্যালু কত ভাই? 10। সো দেখুন তো মান কত আসে? 249.42 249.42 জুল চলে আসে ডেল ইউর মানটা। সো এবার শেষ, কাজ শেষ। সো আমরা চাই কতটুকু তাপ আদান প্রদান হলো। সো ডেল কিউ সমান ডেল ইউ প্লাস ডাব্লিউ। দেখুন মান কত আসে, কতটুকু হিট এক্সচেঞ্জ হলো, কত আসে? 500 সামথিং আসবে। 581.98 জুল। 581.98 জুল। জুল। এই হচ্ছে বিষয়। এবার বলুন, সবকিছু কি বুঝেছি নাকি বিন্দু মাত্র কোথাও কোনো ঝামেলা আছে? বুঝছি ভাইয়া। আমি একটু কমেন্ট চেক করি। আপনারা আমাকে বলুন এবার, সবকিছু কি ঠিক আছে নাকি বিন্দু মাত্র কোথাও কোনো ঝামেলা আছে? বলুন। কোনো ঝামেলা নাই ভাইয়া। সবকিছু বুঝেছি? জি। জি ভাইয়া। আচ্ছা, তো আপনাদেরকে আমি আরো কিছু ম্যাথ করবো। দাঁড়া একটু। ওকে, এবার এই ম্যাথটা তো আমরা পারলাম। এবার এটা দেখেন, ডিইউতে এসেছিল 13-14 সালে একটা প্রশ্ন। ডিইউতে আসা 13-14 সালে একটা প্রশ্ন, আপনারা পড়েন, আপনারা উত্তর দেন। আমি অপশনগুলো ছিল হচ্ছে 4টা অপশন। একটা ছিল এক্স এ, একটা এক্স সি, একটা এক্স ডি আর একটা এক্স বি। কোনটা হবে? আমি অপশনগুলো লিখিনি, আপনারা বলে দিতে পারবেন। বলেছে লেখচিত্র এক্স দ্বারা একটি গ্যাসের প্রাথমিক অবস্থা দেখানো হয়েছে। এই এক্সটা হচ্ছে প্রাথমিক অবস্থা, মানে এই বিন্দুটা হচ্ছে প্রাথমিক বিন্দু। আচ্ছা, লেখচিত্রে কোন রেখাটি একটি প্রক্রিয়া গ্যাসটি দ্বারা বা গ্যাসের উপর কোনো কাজ হচ্ছে না নির্দেশ করে? অর্থাৎ কোন প্রক্রিয়াটার মাধ্যমে গ্যাস দ্বারা কৃতকাজ শূন্য বা গ্যাসের উপর কৃতকাজ শূন্য। সেখানে নাম না জানা অনেক প্রক্রিয়া থাকতে পারে, যেমন এক্স এ কোন প্রক্রিয়া আপনি জানেন না, এক্স সি জানেন না, এক্স ডি জানেন না, এক্স বি জানেন কি জানি না। কোনটা হতে পারে বলুন? এক্সবি হবে। এক্স বি হবে। এটা কি বুঝি? এটা তো একদম সহজ জিনিস না। বাদ বাকি প্রক্রিয়াগুলো বোঝা না গেলেও এক্স বি বোঝাই যাচ্ছে এটা সময় আয়তন প্রক্রিয়া। কারণ দেখুন, আয়তন ফিক্স রেখে হয়তোবা চাপ বেড়েছে হয়তোবা, অ্যাকচুয়ালি চাপ বেড়েছে। কারণ দেখুন, এটা আদি অবস্থা হলে এইটা শেষ অবস্থা। সো চাপ অ্যাকচুয়ালি এখান থেকে এখানে বাড়লো। সো চাপ বেড়েছে, আয়তন ফিক্স রেখে। সো এক্স বি হবে, যে প্রক্রিয়ার মধ্যে কোনো কৃতকাজ হবে না। বুঝেছি? বুঝছি। হ্যাঁ আচ্ছা, এবার আসেন পরবর্তী কোয়েশ্চেন দেখি। এইটা একটু দেখি, ট্রাই করি। অক্সিজেন গ্যাসের মোলার আপেক্ষিক তাপ নির্ণয় করো, পিটি স্কোয়ার ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট প্রক্রিয়ার মাধ্যমে। সো এটা একটা অ্যাডভান্স ম্যাথ, একটু অ্যাডভান্সড। এটা কিভাবে ট্রাই করতে পারি বলুন? ট্রাই করার ওয়ে আছে। একটা হচ্ছে পিটি স্কোয়ার ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। আপনি এরকম কোনো প্রক্রিয়া দেখেন নাই, এক তো ওই প্রক্রিয়াটা দেখেনি না, আবার আপনি বের করতে বলেছে মোলার আপেক্ষিক তাপ কত। এখন মোলার আপেক্ষিক তাপ ফর্মুলা কি হবে? মোলার আপেক্ষিক তাপের ফর্মুলা কি ছিল সেটা আপনার মনে নেই। তো একটা বেশ গজাবেল বা কঠিন ম্যাথ মনে হচ্ছে, বাট এই ম্যাথটা খুবই ইজি। আপনাকে জাস্ট একটু চিন্তা করা লাগবে। কিভাবে করবো আসুন দেখি। দেখুন, আপনাকে বলেছে কি পিটি স্কোয়ার ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট বা কে লেখা যায়। এখন কোনো কথাবার্তা বলা থাকুক আর না থাকুক, আপনাকে সবসময় দিবে কোন গ্যাস ভাই বলুন? আদর্শ গ্যাস। সো পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, এটা অলওয়েজ ভ্যালিড। সো টিটাকে আপনি যদি ভি দ্বারা কনভার্ট করতে চান, তাহলে টি সমান লেখা যাবে না ভাই পিভি ডিভাইডেড বাই এনআর। আমি আর কি পিভি টু দি পাওয়ার গামা এই ফরম্যাটে নিয়ে যেতে চাচ্ছি। ওকে, সেই কারণে আমি টি কে ভি দ্বারা কনভার্ট করছি। আচ্ছা দেখেন তাইলে, সো পি তো পি এর মতোই থাকলো, টি এর জায়গায় আমরা লিখতে পারি পিভি ডিভাইডেড বাই এনআর, এবং এটাকে আবার হোল স্কোয়ার করা লাগবে ইজ ইকুয়াল টু কে। দেখুন বুঝেছেন কিনা? সো এবার স্কোয়ার করে দিন। পি তো পি এর মতোই থাকলো, এখানে কি লেখা যাবে ভাই? পি স্কোয়ার ইন্টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই এন স্কোয়ার আর স্কোয়ার। আর এই পাশে হচ্ছে কি ভাই? কে বলা যায়।
আচ্ছা এন স্কোয়ার আর স্কোয়ার কি এই দুটো মিলে কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের সাথে কে গুণ করলে কি নতুন একটা কনস্ট্যান্ট চলে আসে, সো এই পাশে নতুন একটা কনস্ট্যান্ট চলে আসবে এন স্কোয়ার স্কোয়ার গুণ হয়। আর এই জায়গায় কি হবে ভাই পি ইন্টু পি স্কোয়ার, তার মানে পি কিউব ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, এটা লেখা যায়। জি ভাইয়া। আচ্ছা খুবই ভালো জিনিস। এরপরে দেখেন ভাই, এরপরে দেখেন এই জিনিসটাকে আমি ঘনমূল করবো। এরপরে ঘনমূল করেন, এই যে বুঝে গিয়েছেন। এরপরে দুই পাশে ধরেন আপনি পাওয়ার 1/3 করলেন, পাওয়ার 1/3 করলেন, তাহলে আসবে কি প্রেসারের পাওয়ার 1/3 করলে হবে কি শুধু প্রেসার থাকবে, ভলিউমের পাওয়ার 1/3 করলে ভি স্কোয়ার মানে ভি টু দি পাওয়ার 2/3 আসে, তাই না? জি ভাইয়া। আচ্ছা আর এই পাশে কে এর পাওয়ার 1/3 করলে নতুন একটা কনস্ট্যান্ট চলে আসে, সেটাকে আমরা কে দ্বারাই ডিনোট করলাম, বোঝা গেল? হ্যাঁ জি ভাইয়া। তাহলে দেখেন ভাই এই জিনিসটা যা আর পি ভি গামা এই জিনিসটা অলমোস্ট সেম না, খালি গামার জায়গায় এবার আছে কি ভাই 2 টু দি পাওয়ার 2 মানে 2/3 বলা যায়। জি ভাইয়া। তাহলে এইখানে গ্যাস দ্বারা কৃতকার্যের ফর্মুলা কি হবে, এন আর টি টু মাইনাস টি ওয়ান, ওয়ান মাইনাস গামার জায়গায় 1 - 2/3 বলা যায়, যায় নাকি যায় না? যা ভাইয়া। সো দেখেন এন আর টি টু মাইনাস টি ওয়ান কে ডিটি লিখলাম, ওকে। আর 1 - 2/3 দ্যাট মিনস 3 যদি উপরে চলে যায় 3 - 2/3, 3 - 2/3, তাহলে আসবে কত 1/3, 3 উপরে চলে যাবে দ্যাট মিনস 3 NR DT আসে, এটা কি বুঝেছি? বুঝছি। জি সবাই বলুন, সবারই কথা বলা লাগবে। দেখুন so আমাদের একটাই কৃতকার্যের ফর্মুলা চলে আসলো, সেটা কি W সমান 3NRDT। 3NR DT। এখন আপনি বলতে পারেন ভাইয়া বের করতে বলেছে সি, আপনি ডাব্লিউ কেন বের করলেন? এটা তো হইল না, বের করতে বলেছে সি, ঠিকই তো, আমরা ডাব্লিউ কেন বের করলাম? এখন ব্যাপারটা বুঝেন ভাই, আপনাকে বের করতে বলেছে সি, সি মানে কি বলেন, মোলার আপেক্ষিক তাপ গ্যাসের। হ্যাঁ হ্যাঁ এখন সি এর ফর্মুলাটা মনে আছে, ডিকিউ ডিভাইডেড বাই এন ডিটি, এটা যে ছিল মনে আছে নাকি মনে জি। করিয়ে দিব? মনে আছে। আচ্ছা তাহলে দেখেন ডিকিউ কে আবার ভাঙলে কি লেখা যায়, ডিইউ প্লাস ডিডাব্লিউ ডিভাইডেড বাই এন ডিটি লেখা যাবে। যায়। সেই যেখানে ডিডাব্লিউ এটাই তো এখানে বের করেছি, ডিডাব্লিউ বা ডাব্লিউ যেটাই বলেন, বলা যায় এটা। হ্যাঁ বলা যায়। তাহলে আমরা ডিডাব্লিউ বের করেছি, এরপর জাস্ট ডিইউটা বের করে দিলেই কাজ মোটামুটি শেষ। তাহলে আসেন এবার আমরা করতে পারি কি ভাই, আসেন ডিইউটা বের করা যায় কিনা। এবার ডিইউর ভাই ফর্মুলা একটাই, ডিইউ সমান হচ্ছে F/2 NR/DT। এখন কোন গ্যাস ভাই, অক্সিজেন গ্যাস, তাহলে আমরা কি লিখতে পারি 5/2 NR/DT। এখন দেখেন কোথাও কি এন সম্পর্কে ধারণা দেওয়া আছে অথবা ডিটি সম্পর্কে ধারণা দেওয়া আছে? আছে ধারণা দেওয়া, ধারণা দেওয়া আছে কত মোল গ্যাস অথবা কতটুকু তাপমাত্রা পরিবর্তন হলো, এরকম কিছু বলা আছে কোথাও না, প্রশ্নে? নাই, 1 ডিগ্রি সেলসিয়াসের জন্যই তো হয় না। না কোথাও বলা নাই কতটুকু তাপমাত্রা পরিবর্তন হলো, কতটুকু তাপমাত্রা পরিবর্তন হলো। সো যেহেতু পরিবর্তন হলো বলা নাই, এখানে দেখেন আলটিমেটলি কাটাকাটি যাবে, এই জন্যই বলা নাই। সো ডিইউর জন্য দেখেন, ডিইউর জন্য আসে 5/2 NR/DT, আর ডিডাব্লিউর জন্য আসে কত ভাই 3 NR/DT, আর ডিভাইডেড বাই কত ভাই NDT। সো এই যে দেখেন এন 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 কাটাকাটি যায়, ডিটি 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 কাটাকাটি যায়, এই জন্যই দেওয়া ছিল না। সো এখানে আসে হচ্ছে 5/2 আর প্লাস 3, 5/2 আর প্লাস 3, এটাই চলে আসে। 3 আসে না, 3R আসে, 3R আসে, বুঝেছি? জি ভাইয়া। সো ওভারঅল মানটা কত আসবে, 3 দুগুণে 6, 5R প্লাস 6R, তার মিনস 11R অথবা 11/2, এটাই হচ্ছে অ্যান্সার। বলুন এই ম্যাথটা কেমন লাগবে, একটু অ্যাডভান্স ম্যাথ, বাট আপনারা নিতে পারবেন এই জন্যই করাচ্ছি। আমরা একটু দেখি সবকিছু ঠিকঠাক কিনা। ওভারঅল সবকিছু কি বুঝতে পেরেছি নাকি বুঝতে পারিনি? বুঝছি ভাইয়া। বুঝছি। ক্লিয়ার হলো? ম্যাথটা কেমন লাগলো বলুন? ভালোই যাচ্ছে ভাইয়া। আচ্ছা তাহলে আমি একটা কল দিব জাস্ট, আর আপনারা এই ম্যাথটা একটু দেখতে থাকুন। এই ম্যাথটা ভাই খুবই অসাধারণ একটা ম্যাথ, এই ম্যাথটা মাথা নষ্ট একটা ম্যাথ। ম্যাথটা একটু দেখুন, আপনারা একটু আইডিয়া নেন,
আবার দেন কিভাবে ম্যাথটা সলভ করতে পারি। সোহেল, ওকে ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যালো, ভাইয়া আচ্ছা। শুনতে ওই পাচ্ছি। আমার খাবার হচ্ছে হলে শেষ হয়েছে, so খাবারটা রেখে আসতে বলল এক ছোট ভাইকে। সেই হচ্ছে একটা ম্যাথটা আমি আইআইটি 1984 সালে এসেছিল এবং ম্যাথটাকে একটু মডিফাই করা হয়েছে, অনেক কিছু জানতে চাওয়া হয়েছে। সো ম্যাথটা আপনাদেরকে কি একদিন ট্রাই করতে দিব সলভ করার জন্য, এবং তারপর এটার উপর একটা শর্ট ভিডিও বানালাম দরকার হলে ক্লাসের বাইরে, যদি না পারেন। আর যদি পারেন তাহলে তো অসাধারণ একটা খেলা জমে। কি করবো বলেন, এখন কি সলভ করে দিব নাকি একদিন ট্রাই করতে দিই? নাহলে আমি কালকেই একটা ভিডিও করে আপলোড দিতে পারবো আমাদের গ্রুপে বা সব জায়গায়। ভাইয়া ট্রাই করতে দেন, হ্যাঁ, ভালোই তাহলে ট্রাই করেন একটু এই ম্যাথটা। আমি জানি আপনারা সবাই ট্রাই করবেন ভাই, এইটুকু বিশ্বাস আছে। সো এটা জাস্ট ট্রাই দিবেন, না পারলে তো ডেফিনেটলি আমি আছি। সো ম্যাথটা সম্পর্কে একটু বলে দিই। এটা একটা কন্টেনার, হ্যাঁ এটা একটা কন্টেনার মানে গ্যাসের কন্টেনার। সো এইখানে ভাই এক প্রকার গ্যাস আছে, যে মনোঅ্যাটমিক। গ্যাসটার নাম হচ্ছে ভাই ধরে নিলাম গ্যাস এ। আর এইখানে অন্য গ্যাস আছে, এই জন্য কালারটা আলাদা দেখেন। এইখানে যে গ্যাসটা আছে সেই গ্যাসটার নাম হচ্ছে গ্যাস বি। এখন পিস্টন সহ কন্টেনারের সকল ওয়াল তাপ অপরিবাহী, মানে এটা অ্যাকচুয়ালি ক্লিয়ার ইন্ডিকেশন দেওয়া যেটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া কিছু একটা হবে, কোনো পাশ দিয়ে তাপ ঢুকবে না। কিন্তু আবার গ্যাস বি যেই কন্টেনারে আছে সেখানে হিটার লাগানো আছে, দ্যাট মিনস বি কন্টেনারে যে গ্যাসটা আছে এটা ডায়াটমিক গ্যাস, এইখানে কিন্তু হিট ঢুকছে। সো এইখানে গ্যাসের রুদ্ধতাপীয় প্রক্রিয়া ফলো করবে না। কিন্তু এইখানে যে হিট দিচ্ছে, এইখানে গ্যাসটা যে গরম হচ্ছে, এই গরমের কোনো হিট কি এই মনোঅ্যাটমিক গ্যাসের এই পাশে আসবে? না, আসবে না। না। তার মানে এইখানে যে ঘটনাটা ঘটবে সেটা রুদ্ধতাপীয়। এখানে কি ঘটবে জানি না, এটা আপনারা অ্যানালাইসিস করবেন কোন প্রক্রিয়া ঘটে। আচ্ছা, সো এখন বলেছে যে পুরো সিস্টেমকে ধীরে ধীরে উত্তপ্ত করা হলো। ধীরে ধীরে, এই জিনিসটা খুব ইন্টারেস্টিং। ধীরে ধীরে উত্তপ্ত করা হলো, আপনারা ভাবতেন সমষ্ট টমষ্ট কিছু একটা হতে পারে। সো এই যে মুখস্থ বিদ্যার এখানেই ঝামেলা হয়ে যাবে। অ্যানালাইসিস করে দেখবেন কোন প্রক্রিয়া। যতক্ষণ না এ গ্যাসের চূড়ান্ত আয়তন আদি আয়তনের 12.5% হয়, এইটুকুই জাস্ট হিন্স দেওয়া আছে। মানে এটার আয়তন আদি আয়তনের 12.5% হবে, অর্থাৎ 100কে 12.5 দ্বারা ভাগ করলে 8, মানে ধরেন আদি আয়তনে 8/1 ভাগ হবে। বলেছে এ গ্যাসের চূড়ান্ত আয়তন চাপ তাপমাত্রা নির্ণয় করো, বি গ্যাসের চূড়ান্ত চাপ আয়তন তাপমাত্রা নির্ণয় করো। এ গ্যাস কতটুকু কাজ করলো, বি গ্যাস কতটুকু কাজ করলো, আর হিটার দ্বারা কতটুকু তাপ সরবরাহ করা হলো। খুবই সুন্দর একটা কোয়েশ্চেন। এই একটা কোয়েশ্চেনই আপনার পুরো তাপগতিবিদ্যার ধ্যান ধারণায় বদলে দিতে পারে। সো আপনি জাস্ট ম্যাথটা সলভ করলে, না পারলে এই ম্যাথটা আমি 15-20 মিনিট বা তারও বেশি একটা বড় ভিডিও বানিয়ে আপনাদেরকে আমি সলভ দিয়ে দিব। ওকে, আচ্ছা, জাস্ট ট্রাই দিবেন। আচ্ছা তাহলে আমরা সবই বুঝলাম ভাই। তো সব প্রক্রিয়া আমরা এখন পারি। আমরা আজকের আমাদের শেষ প্রক্রিয়াটা নিয়ে কথাবার্তা এখন বলবো, এবং সেটা হচ্ছে ভাই চাক্রিক প্রক্রিয়া বা সাইক্লিক প্রসেস। 4টা প্রক্রিয়া শিখেছি, এবং 4টা প্রক্রিয়ার বাহিরেও যদি কোনো প্রক্রিয়া আসে সেক্ষেত্রে কিভাবে সলভ করবো সেটাও কিন্তু শিখেছি। তো এবার আমরা বিশেষ আরেকটা প্রক্রিয়া পড়বো, সেটা হচ্ছে ভাই সাইক্লিক প্রসেস। সো সাইক্লিক প্রসেস জিনিসটা কি ভাই, ধরেন প্রেসার ভার্সেস ভলিউমের গ্রাফ দেওয়া আছে। সো ধরেন একটা গ্যাসের আদি চাপ আয়তন তাপমাত্রা এটা। ধরেন গ্যাসের প্রথমে ভলিউম বাড়লো, এরপর প্রেসার বাড়লো, এরপর ধরেন বিশেষ একটা প্রক্রিয়ার মাধ্যমে ভলিউম এবং প্রেসার কমতে কমতে এই জায়গায় চলে আসলো। সো ব্যাপারটা বুঝেন, আদি আয়তন চাপ যত, গ্যাসের ভলিউম প্রথমে বেড়েছিল, পরে প্রেসার বেড়েছিল, কিন্তু পরে আবার দুইটাই কমে আবার আগের জায়গায় চলে আসলো। তাহলে আমরা বলতে পারি না গ্যাসের আদি আয়তন আদি চাপ আদি তাপমাত্রা, আর গ্যাসের শেষ আয়তন শেষ চাপ শেষ তাপমাত্রা সেম? এটা কি বলা যায়? মানে আদি চাপ আর শেষ চাপ P1 এটা সমান হবে P2, সেম ভাবে V1 সমান হবে V2, সেম ভাবে T1 সমান হবে T2, মানে সবাই সেম হয়ে যাবে। এটা কি বুঝি? বুঝি ভাই। এইটুকুই শেষ, কাজ শেষ।
সেখানে কিভাবে গ্যাস কাজ করে না করে এগুলা জিনিস আমি বলে দেবো। সো দুইটা জিনিস একটু মনে করিয়ে দিই ভাই। একটা হচ্ছে আজকেই করালাম গ্যাস কতটুকু কাজ করে, গ্যাস কৃত কাজ করে কিভাবে ভাই, দুইটা জিনিস দ্বারা মনে রাখতে পারি। একটা হচ্ছে ফর্মুলা দিয়ে, মনে আছে তো, আজকে কিন্তু শেখালাম একটা ফর্মুলা দিয়ে, আর একটা হচ্ছে এরিয়া দিয়ে। সো আমাদের যেই প্রক্রিয়া যেটা অ্যাপ্লিকেবল আমরা সেখানে সেটা ইউজ করবো। ফর্মুলা হলে ফর্মুলা, এরিয়া হলে এরিয়া। আর আরেকটা জিনিস এখানে ইউজ করা লাগে সেটা হচ্ছে ইউ। এখন ইউ যে একটা স্টেট ফাংশন, এটা মনে আছে? হ্যাঁ স্টেট ফাংশনের মানে বৈশিষ্ট্য কি বলে? স্টেট ফাংশন হচ্ছে আপনি যেই পথেই যান, পথের উপর নির্ভর করে যেই না। পথেই যান পথের উপর নির্ভর করবে না, আপনার জাস্ট আদি আর শেষ ও অবস্থায় শেষ বিন্দুর উপর নির্ভর করবে, শেষ বিন্দুর উপর নির্ভর করবে। অর্থাৎ যেই পথেই যান, যদি আপনি আদি তাপমাত্রা জানেন, শেষ তাপমাত্রা জানেন। দেখেন ব্যাপারটা, ধরেন কোন একটা গ্যাসের আদি তাপমাত্রা হচ্ছে T1, শেষ তাপমাত্রা হচ্ছে ধরেন কোনো কারণে T2। এখন আপনি এই পথে গিয়েছেন, এই পথে গেলে অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন ধরেন DU1। আর আপনি যদি এরকম একটা এবড়ো খেবড়ো পথে যান, সেক্ষেত্রে ধরেন অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন DU2। এবং যেহেতু ভাই আদি তাপমাত্রা শেষ তাপমাত্রা সমান, তাহলে DU1 সমান হবে DU2। এগুলো মনে আছে? এগুলো আমি আগে পড়িয়েছিলাম। হ্যাঁ ভাই। শেষ কাজ, এইটুকু মনে রাখলেই হবে। এবার জাস্ট আমরা ম্যাথ সলভ করবো আর বুঝবো ভাই। ম্যাথ সলভ করবো, আগে পারবো। ম্যাথ সলভ করবো, আগে পারবো। সো প্রথম ম্যাথ খুবই সহজ, এরপরে ম্যাথটা আরো সহজ। সো দুইটা ম্যাথই সলভ করবো, আমাদের কাজ শেষ। সো এই অধ্যায়ের উপরে আমাদের আজকে 38তম কোয়েশ্চেন। ওকে, এবং এটা হচ্ছে অক্সিজেন গ্যাসের জন্য আমরা বের করবো। কি বলেছে ভাই দেখুন, চিত্রটা দেখুন, ভালো মতো বুঝবেন। এই পয়েন্ট থেকে ধরুন জার্নি শুরু হলো, অথবা এই এ পয়েন্ট থেকে জার্নি শুরু হলো। ওকে, কি হলো বুঝবেন। কোন একটা গ্যাসের প্রথমে সমচাপে আয়তন বেড়েছে, তারপর একটা বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে চাপ আয়তন দুটাই বেড়েছে, এবং এই প্রক্রিয়াটার নাম কি বলেন? চাপ এবং আয়তন দুটাই বেড়েছে। তাহলে এখানে কনস্ট্যান্ট কে ছিল বলেন? এদিকে এরকম কোন প্রক্রিয়া আপনি শিখেছেন? চাপও বাড়লো আয়তনও বাড়লো একই সাথে? শিখেন। সেই প্রক্রিয়াটা কি প্রক্রিয়া আমি কিন্তু নাম দিতে পারবো না। সো প্রথমটা সমচাপীয় প্রক্রিয়া, পরেরটা একটা নাম না জানা প্রক্রিয়া, তারপরেরটা কি ভাই? সম আয়তন প্রক্রিয়ায় চাপ কমে গেল। সো তিনটা প্রক্রিয়া, প্রথমটা হচ্ছে সমচাপীয়, পরেরটা জানি না, তারপরটা সম আয়তন প্রক্রিয়া। সো তিনটা আলাদা আলাদা প্রক্রিয়া। বলেছে এ থেকে বি প্রক্রিয়া অর্থাৎ সমচাপীয় প্রক্রিয়ায় কৃতকাজ কত, অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন কত, তাপ আদান প্রদান কত। বি থেকে সি প্রক্রিয়া, যেটা আমরা নাম জানি না, সেই প্রক্রিয়া একই জিনিস বের করব। সি থেকে ডি প্রক্রিয়া, যেটা সমচাপীয় প্রক্রিয়া, সমায়তন প্রক্রিয়া, সেখানেও একই জিনিস বের করব। আর ওভারঅল পুরো প্রক্রিয়া এ টু বি, বি টু সি, সি টু এ, মানে পুরো সাইকেলটার জন্য সবকিছু বের করব। প্রশ্নটা বুঝেছেন নাকি বুঝেন নাই? সবাই বুঝেছেন? সবাই বুঝেছেন ভাই? বুঝছি। আচ্ছা, এখন দেখেন ম্যাথটা সলভ করবেন, খুবই সহজ ম্যাথ। বাট আপনি দেখেন, আপনি এই পয়েন্টের ম্যাথের চ্যালেঞ্জটা কোথায় দেখেন। আপনি এই পয়েন্টের ভাই প্রেসার আর ভলিউম জানেন, ভলিউম কত ভি নট, প্রেসার কত পি নট। এই পয়েন্টের ভলিউম জানেন, প্রেসার জানেন পি নট আর 5 ভি নট। কিন্তু আপনি দেখুন তো এই পয়েন্টের শুধুমাত্র ভলিউম জানেন, এই পয়েন্টের অ্যাক্রসে প্রেসার কত এটা কি দেওয়া আছে? এই পি মানে কিন্তু প্রেসার বুঝিয়েছে। সো এই পি অ্যাকচুয়ালি কিছু না ভাই। এই পি অ্যাকচুয়ালি আপনি যদি ভাবেন যে এটা মানে পি এর মান দেওয়া আছে, না, কিছু দেওয়া নেই। তাহলে কি করতে পারি বলেন? এইখানে অ্যাকচুয়ালি পি কত, পি এর ভ্যালু কত, এখানে প্রেসার কত হবে, এটা কিন্তু দেওয়া নেই। কিভাবে বের করতে পারি বলেন? মূলবিন্দুগামী সরলরেখা না? হ্যাঁ, মূলবিন্দুগামী সরলরেখা। ওই জন্য দেখেন ডট 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 করে দিয়েছে। অনেকভাবে বের করতে পারেন, আমি কিভাবে শিখে দেখেন ভালো মতো। ব্যাপারটা বুঝেন ভাই। আমি যদি এই ছোট্ট ত্রিভুজটার দিকে তাকাই, আপনি নামকরণ করতে পারেন, এর নামকরণ করেন, আমি হলুদ ত্রিভুজ নাম দিচ্ছি। ওকে, আর আপনি যদি এই বড় ত্রিভুজটার দিকে তাকান, আমাকে বলেন তো ছোট ত্রিভুজ মানে হলুদ ত্রিভুজ আর বড় মানে ব্লু ত্রিভুজ, এই দুইজন কি সদৃশকোণী ত্রিভুজ না? জি ভাই। সিমিলার ট্রায়াঙ্গেল, বোঝা যাচ্ছে? 90 ডিগ্রি দুইটারই একটা, এই অ্যাঙ্গেলটা দুজনের কমন, সো অপর অ্যাঙ্গেলটা কমন হতে বাধ্য, তার মানে এরা সদৃশকোণী ত্রিভুজ বলা যায়। বলা যায় নাকি যায় না? যায়। আচ্ছা, সদৃশকোণী ত্রিভুজ মানে কি বলেন? অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। যেটা আমি বলতে চাচ্ছি, ছোট ত্রিভুজটার অর্থাৎ হলুদ ত্রিভুজটার ভূমি এবং বড় ত্রিভুজটার ভূমি, এটার অনুপাতটা ইজ ইকুয়াল টু হবে ছোট ত্রিভুজের লম্ব
ডিভাইড বাই বড় ত্রিভুজের লম্ব, মানে অনুপাতগুলো সমান, অনুরূপ বাহুগুলো। ছোট ত্রিভুজের ভূমি ডিভাইড বাই বড় ত্রিভুজের ভূমি ইজ ইকুয়াল টু ছোট ত্রিভুজের লম্ব ডিভাইড বাই বড় ত্রিভুজের লম্ব। সো ছোট ত্রিভুজের ভূমি কতটুকু ভাই? এইখান থেকে এতটুকু, মান কত? ভি নট ডিভাইড বাই বড় ত্রিভুজের ভূমি কত? এইখান থেকে এতটুকু, সেটা কত ভাই? 5 ভি নট ইজ ইকুয়াল টু ছোট ত্রিভুজের লম্ব কত? এইখান থেকে এতটুকু, পি নট। পি নট। বড় ত্রিভুজের ভূমি কত ভাই? লম্ব কত? এখান থেকে এতটুকু, এখান থেকে এতটুকু, এটা আমরা জানি না, সো এই মানটাই আমরা বের করতে যাচ্ছি, সেটা মানে ধরেন পি ধরে নি। পি। ওকে, সো দেখেন ভাই ভি নট কাটা, 5 উপরে চলে যাবে, পি পাশে চলে যাবে, সো পি এর ভ্যালু কত আসে? 5, পি নট আসে। এইরকম একটা জিনিস, মানে ওভার একদম এক্সাক্ট 5 পি নট চলে আসে। বুঝেছি নাকি বুঝি নাই? বুঝছি। ক্লিয়ার হয়েছেন সবাই? হ্যাঁ। এবার তো ভাই খুবই ইজি, এবার একদম ইজি। সো আসেন এই যে এবার একদম ইজি দেখেন। সো আমি এবার এই জিনিসটার মান জানি, এটা হচ্ছে ভাই 5 পি নট হবে, দ্যাটস ইট। সো এবার আসেন ভাই এক এক করে আমরা সলভ করতে থাকি। প্রস্তুত? জি ভাই। আচ্ছা, সো সর্বপ্রথম শুরু করি ভাই এ টু বি প্রক্রিয়া। ওকে, আসেন এ টু বি প্রক্রিয়া মিশিয়ে দিই, এগুলো মিশিয়ে দিই। এক্সপেনশন। হ্যাঁ, এ টু বি প্রক্রিয়া কি হবে? সমচাপীয়। হ্যাঁ এটা ঠিক, সংকোচন হবে তো। এগুলো মিশিয়ে দিই, তারা এগুলো আমার। আচ্ছা, এ টু বি প্রক্রিয়া কি বলেন, নাম কি বলেন? আপনারা দুজনেই দেখি মারামারি শুরু করলেন, সমচাপীয় কি হবে? সংকোচন। হ্যাঁ সমচাপীয় প্রক্রিয়া। হ্যাঁ, সমচাপীয় প্রক্রিয়া। এবং এটা কি সংকোচন নাকি প্রসারণ? সংকোচন। সংকোচন। তাহলে এই প্রক্রিয়া কৃতকাজ কি হবে, ধনাত্মক নাকি ঋণাত্মক? ঋণাত্মক। ঋণাত্মক। এই জিনিসগুলো বুঝি তো, হ্যাঁ ভাই। মানে সলভ করার আগে আমরা বলে দিতে পারি যে কৃতকাজ ঋণাত্মক হবে। আয় হায়, লক করা যাবে। হ্যাঁ দাঁড়ান, লক করেছি। এই যে দেখেন, এবার লক করেছি, আর হবে না। হ্যাঁ ঠিক আছে, এবার দেখেন। সো আমরা সর্বপ্রথম করছি কি ভাই, এ টু বি প্রক্রিয়া। ওকে, এ টু বি প্রক্রিয়া, এ টু বি মানে এই যে এতটুকু প্রক্রিয়া। এখন এই প্রক্রিয়ায় অনেকগুলো জিনিস বের করবো। সর্বপ্রথম বের করি কৃতকাজের মান। ডাব্লিউর ভ্যালু কত হবে বলুন? আমরা কি জানি? পি ডিভি, অথবা আমরা বলতে পারি পি ভি টু মাইনাস ভি ওয়ান বলতে পারি। আচ্ছা, সো প্রেসারের ভ্যালু কত ভাই? পি নট। পি নট। আর আদি ভলিউম কত? 5 ভি নট। শেষ ভলিউম কত? ভি নট। তাহলে ভি নট মাইনাস 5 ভি নট লেখা যায় নাকি যায় না? জানি। তাহলে আসবে কত? -4 পি নট ইন্টু ভি নট। এটাই হচ্ছে ডাব্লিউর ভ্যালু। বুঝেছি এই জিনিসটা নাকি বুঝিনি বুঝছি। সবাই? হ্যাঁ ভাই বুঝছি। আচ্ছা, সো এরপরে আমরা ডেল ইউর ভ্যালুটা বের করতে চাই। ডেল ইউর সূত্র কি ভাই? এফ বাই টু এন আর ডিটি বলা যায়। আচ্ছা, কাজ করে ফেলি। এখন এফ বাই টু এন আর ডিটি এরকম কোনো ফর্মুলা দেওয়া নেই, তাহলে এন আর টি টু মাইনাস টি ওয়ানকে লিখতে পারি আমরা পি টু ভি টু মাইনাস পি ওয়ান ভি ওয়ান লিখা যায়। কিভাবে দেখলেন? 2-3 লাইন স্কিপ করলাম, মনে আছে? পি টু ভি টু মাইনাস পি ওয়ান ভি ওয়ান কিভাবে আসলো বলতে বুঝেছেন তো? এন আর টি টু মাইনাস এন আর টি ওয়ান। এখন দেখেন দুই জায়গায় প্রেসার কি সেম না? জি ভাইয়া। সেম তো, তাহলে আমরা লিখতে পারি এফ বাই টু পি ভি টু মাইনাস পি ভি ওয়ান লিখা যায়। দেখা যায়। তাহলে এফ বাই টু পি কে কমন নিলে ভি টু মাইনাস ভি ওয়ান লিখা যায়। আসেন মান বসিয়ে দেন। কোন গ্যাস ভাই? অক্সিজেন গ্যাস ছিল না মনে হয়? অক্সিজেন গ্যাস। তাহলে কি লিখবো? 5 বাই টু, পি এর মান কত ভাই? পি নট। পি নট। আর এখানে কি লিখবো? ভি নট মাইনাস 5 ভি নট, 5 ভি নট। সেখানে আসবে -4 ভি নট, যেটাকে আবার 2 দ্বারা কাটলে চলে আসবে হচ্ছে কত? 2। তাহলে মানে 5 দ্বিগুণে 10 -10 পি নট ভি নট আসবে। এটা কি বুঝলাম নাকি কোনো সমস্যা আছে বলুন বুঝছি। সবাই? হ্যাঁ বুঝছি। ওকে, তাহলে আসেন এবার ডেল কিউর ভ্যালু কত? জাস্ট দুইটা যোগ করবেন। ডেল ইউ প্লাস ডেল, সরি ইজি না? ডেল ইউ প্লাস ডাব্লিউ কত আসে বলুন তো? -14 পি নট। -14 পি নট ভি নট। সেই যে দেখেন, আপনি জাস্ট ফর্মুলা এখানে পূরণ করবেন। এইটার মান জানি, এইটারও মান বের করলাম, এইটারও মান বের করলাম। ইজি না? না কঠিন লাগলো বলুন? একদম ইজি। এবার আসুন, এবার আমরা সেম কাজটা করব কোন প্রক্রিয়ার ক্ষেত্রে ভাই? সমায়তন। সমায়তন প্রক্রিয়ার ক্ষেত্রে করি। আসেন
সমআয়তন প্রক্রিয়ার ক্ষেত্রে করি। এবার যা সেম জিনিসগুলাই করব আমরা সমআয়তন প্রক্রিয়ার জন্য। আসেন সমআয়তন প্রক্রিয়ার জন্য। তো সমআয়তন প্রক্রিয়া মানে কি ভাই বলেন? এই ভাই সমআয়তন কিভাবে? এ টু বি আসলে আর বি টু সি করবো, বি টু সি কি সমআয়তন? না, অজানা প্রক্রিয়া। অজানা প্রক্রিয়া। সো এখানে কৃতকাজের ফর্মুলা কি আসবে ভাই আমরা জানি না। সো আমাদের কাছে তো শুধু ফর্মুলা বের করার ওয়ে আছে, মানে কৃতকাজ বের করার শুধুমাত্র ফর্মুলা, নাকি কৃতকাজ বের করার আরেকটা ওয়ে হচ্ছে ক্ষেত্রফল বের করা। ক্ষেত্রফল বের করা। সো আমরা কতটুকু ক্ষেত্রফল বের করব? এই যে এতটুকু নিচের ক্ষেত্রফলটুকু, মানে এতটুকু নিচের ক্ষেত্রফল মানে কতটুকু? এই যে এতটুকু, বুঝলাম? এই যে দাগাঙ্কিত যেটা করলাম, বুঝেছেন? বুঝছি। বিসি। এখন বলেন এইটুকু কি দেখতে কিরকম? ট্রাপিজিয়াম না? হ্যাঁ ভাইয়া। সো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল ইন্টু উচ্চতা। তাহলে হাফ সমান্তরাল বাহু মানে কি ভাই? এই বাহু এবং এই বাহু সমান্তরাল বাহু, এই বাহুর দৈর্ঘ্য পি নট আর এই বাহুর দৈর্ঘ্য 5 পি নট। তাহলে পি নট প্লাস 5 পি নট লিখতে পারি আমরা, জি ভাইয়া। ইন্টু উচ্চতা হিসেবে এইটাকে কাউন্ট করতে পারি, এতটুকু ভি নট, এতটুকু 5 ভি নট। তাহলে মাঝখানে এতটুকু কি ভাই? 4 ভি নট। কোনো সমস্যা না। তাহলে এখানে আসে 6 আর এখানে 4 দিয়ে 2 কাটলে 2 আসে, তার মানে কত আসবে? 12 পি নট ভি নট। কোনো অসুবিধা আছে না বুঝতে? একদম কি ক্লিয়ার? জি। আচ্ছা এবার দেখেন কৃতকাজ বের করলে ডিইউ ডেল ইউ ফর্মুলা কি? এন আর ডেল টি। এখন এন আর ডেল টি কে যদি আমরা ভেঙে লিখি তাহলে পি টু ভি টু মাইনাস পি ওয়ান ভি ওয়ান চলে আসে না? আসে? জি ভাইয়া। এখন এখানে তো আমরা অ্যাকচুয়ালি পি টু ভি টু মাইনাস পি ওয়ান ভি ওয়ানই লিখবো, কারণ কেউ তো ভাই আনচেঞ্জ নাই, সবাই চেঞ্জ হয়েছে। সো পি টু ভি টু মাইনাস পি ওয়ান ভি ওয়ান লিখে দিলাম। আচ্ছা তাহলে লিখা যায় 5/2 পি টু ভি টু, মানে এই প্রক্রিয়ায়। সেই প্রক্রিয়া পি কত ভাই? 5 পি নট, ভি কত? 5 ভি নট। তার মানে পি টু ভি টু বলতে কত বোঝাবে? 25 পি নট ভি নট বলা যায় না? জি ভাইয়া। মাইনাস এই ইনিশিয়ালটা, মানে এই প্রক্রিয়া এখান থেকে শুরু, এখানে প্রেসার কত? পি নট ভলিউম ভি নট, মাইনাস পি নট ইন্টু ভি নট। তার মানে এখানে আসে হচ্ছে 24, 24 কে 2 দ্বারা কাটলে 12, 12 5 12 60, তার মানে 60 পি নট ভি নট চলে আসে। কোনো অসুবিধা আছে? আচ্ছা এর বলেন যোগ করলে কত আসে? 72 পি নট। বলে দেখবেন, আমি কিন্তু খুব দ্রুত করছি, ক্যালকুলেশন ভুল হলে বলবেন। 72 পি নট ভি নট। বুঝেছি ওভারঅল সবকিছু? বুঝছি। ক্লিয়ার হলো? হ্যাঁ। জি ভাইয়া। আচ্ছা এবার আসেন ভাই, এগুলো তো আমরা পড়লাম, এবার আমরা দেখব হচ্ছে ইয়ার ক্ষেত্রে কত। বি টু সি তো গেল, এবার আসবে কি ভাই আমাদের? সি টু এ। সি টু এ, সি টু এ কোন প্রক্রিয়া ভাই বলুন? সমআয়তন প্রক্রিয়া। সমআয়তন প্রক্রিয়া। তাহলে কৃতকাজের ভ্যালু কত বের করা লাগবে, নাকি ডিরেক্ট জিরো? ডিরেক্ট জিরো। আচ্ছা তাহলে আমরা ডেল ইউর ভ্যালুটা বের করি। ডেল ইউর ভ্যালু কত আসবে ভাই? f/2 nrt2, তাহলে f/2 p2 v2 minus p1 v1। এখন v যেহেতু কনস্ট্যান্ট, তাহলে v কে আমরা বাইরে লিখে, মানে p2v minus p1v, সো আমরা v কে বাইরে লিখে p2 minus p1 লিখতে পারি। জি ভাইয়া। আচ্ছা সো বসিয়ে দেন। 5/2 v এর ভ্যালু কত ভাই? 5 v নট। p2 এর মান কত ভাই? এই জায়গায় প্রেসার p নট, আগে v নট, তার মানে p নট মাইনাস 5 p নট লিখা যায়, যায় নাকি যায় না? যায় ভাইয়া। আচ্ছা তাহলে এখানে আসবে -4 পি নট, যেটাকে আবার 2 দ্বারা কাটলে 2 আসে, তার মানে 5 5 25 আর 2 মিলে কত হবে? -50 পি নট ভি নট। কোনো অসুবিধা আছে এটা বুঝতে? ক্লিয়ার হলো কিভাবে হলো, নাকি বুঝেন নাই? বুঝছি ভাইয়া। একদম ক্লিয়ার তো? হ্যাঁ। আচ্ছা যোগ করলে তাহলে কত আসবে বলুন? 50 এর সাথে 0 যোগ করলে কত আসবে? -50 পি নট ভি নটই থাকে। তাহলে আমরা এ টু বি, বি টু সি, সি টু এ সব প্রক্রিয়ার মধ্যেই ভাই কৃতকাজ ও বন্ধুর শক্তি পরিবর্তন এবং কি পেলাম বলুন? কতটুকু হিট এক্সচেঞ্জ হলো সেই জিনিসটা। বুঝেছি নাকি বুঝিনি? বুঝছি। আচ্ছা তাহলে এবার আমাদের ওভারঅল সব প্রক্রিয়াতে, মানে পুরো সাইকেলটাতে কতটুকু হিট এক্সচেঞ্জ, কতটুকু তাপ আদান প্রদান হলো সেই জিনিসটা এবার আমাদের বোঝা উচিত। ওকে, তো আসে সেই জিনিসটা আমরা এবার একটু বোঝার চেষ্টা করি। আমি ক্লিন করে ফেলবো সবকিছু। এবার আমাদের জানা উচিত পুরো সাইকেলে ভাই, পুরো সাইকেল বলতে বোঝাচ্ছি এ টু বি, বি টু সি, সি টু এ, তাই না? এখন আমাকে বলেন পুরো সাইকেলে
যে জায়গা থেকে শুরু সেই জায়গায় ফ্যাক করলো, তাহলে আমাকে বলেন এখানে অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন কত? 0। জিরো। সাইক্লিক প্রক্রিয়া অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন 0, এটাই সবচেয়ে বড় জিনিস। তাহলে আমাকে বলেন ডেল কিউর মান সেটাই হবে যেটা হবে ডাব্লুর মান, তাই না? ডেল কিউ আর ডাব্লুর মান এখানে সমান হবে। এবং ডাব্লুর ভ্যালুটা আপনি কিভাবে বের করতে পারেন ভাই? সবগুলা প্রক্রিয়াকৃত কাজের ফর্মুলা যোগ করতে পারেন। কারণ দেখেন এ থেকে আবার এতে আসলো কিভাবে? এ টু বি গেল, বি টু সি গেল, সি টু এ, তার মানে তিনটা আলাদা আলাদা প্রক্রিয়াকৃত কাজের যোগফল আপনি করতে পারেন, পারেন না? হ্যাঁ পারি ভাই। তাহলে জিরোর সাথে একবার যোগ করবেন কত ভাই? 12। 12 এর সাথে যোগ করবেন কত? -4, তাহলে আসবে কত? 12 এর সাথে -4 যোগ করলে কত আসে? 8। 8। তার মানে 8 পি নট ভি নট আসবে, এবং এটাই হচ্ছে ডেল কিউ এর ভ্যালু। কিভাবে আসলো বুঝেছেন? বুঝছি ভাই। আচ্ছা, এখন ধরেন আপনাকে কোনোদিন এত বড় ম্যাথ দেয় নাই ভাই, এত বড় ম্যাথ দেয় নাই, আপনাকে ডিরেক্টলি এই ম্যাথটা দিয়েছে, শুধু এই ম্যাথটা দিল, দিয়ে বললো যে পুরো সাইক্লিক প্রক্রিয়ায় গ্যাস দ্বারা কৃত কাজ বের করো। এখন কিভাবে করবেন? আপনি কি এ টু বি, বি টু সি, সি টু এ এইভাবে করে করবেন? অনেক সময় লেগে যাবে না? এটা ধরুন এমসিকিউতে আসলো। তাহলে আসেন আমি আপনাকে একটা নোট শিখিয়ে দিই। আসেন, নোটটা হচ্ছে ভাই সাইক্লিক প্রক্রিয়ায় কৃতকাজের ফর্মুলা হবে এরিয়া অফ সাইকেল। সাইক্লিক প্রক্রিয়ায় কৃতকাজের ফর্মুলা হবে কি ভাই? এরিয়া অফ সাইকেল। বোঝা গেল বিষয়টা? মানে আপনি এই সাইকেলটুকুর মধ্যকার এরিয়াটুকু বের করলে সাইক্লিক প্রক্রিয়ায় কৃতকাজের ফর্মুলা চলে আসে। আমি আপনাকে মিলিয়ে দেখাবো। বুঝেছেন জিনিসটা নাকি বুঝে নাই? বুঝছি ভাই। এবং যদি সাইক্লিকটা যদি ক্লকওয়াইজ হয়, তাহলে ডাব্লুর ভ্যালু দিবেন আপনি পজিটিভ। তাহলে অপরটা লেখার দরকার নেই, তারপরে লিখে দিচ্ছি। অ্যান্টি ক্লকওয়াইজ হলে ডাব্লু বসাবেন হচ্ছে নেগেটিভ। এই হচ্ছে বিষয়। ওকে, বুঝেছি সবকিছু? জি ভাই বুঝছি। আচ্ছা, এবার আসেন আমরা এখান থেকে করে ফেলি। তাহলে দেখেন আমাদেরকে বের করা লাগবে কতটুকু ক্ষেত্রফল ভাই? এই যে এতটুকু ক্ষেত্রফল। যদি শুধুমাত্র একটাই প্রশ্ন দেয়, দিয়ে বলে যে এই চক্রটার ক্ষেত্রফল বের করো, বা এই চক্রটাতে গ্যাস কতটুকু কাজ করলো সেটা বের করো, তাহলে আপনাকে ওই হলুদ অংশটার ক্ষেত্রফল বের করা লাগবে। কিভাবে বের করতে পারি বলেন? ডাব্লু সমান কি আসবে? ওইটুকু অংশের ক্ষেত্রফল, সেটা কি হাফ একটু ভূমি বলুন আচ্ছা। ইন্টু ভূমি গুণন উচ্চতা। ভূমি কতটুকু ভাই? 4 ভি নট 4 ভি নট ইন্টু উচ্চতা কতটুকু ভাই? 4 পি নট। 4 ভি নট 4 আর 4 16, 2 দ্বারা ভাগ করলে কত আসে দেখেন তো? 8 পি নট ভি নট আসে না? জি ভাই। দেখেন তো ওইভাবে 8 পি নট ভি নট এসেছিল না? হ্যাঁ হ্যাঁ এবং এটা দেখুন তো ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ? ক্লকওয়াইজ। এই জন্য প্লাস হবে। এবার দেখুন ওভারঅল সবকিছু বুঝেছেন কিনা? বুঝছি। কেমন লাগলো ম্যাথটা বলুন? জোস। আচ্ছা, তাহলে আমরা আরেকটা ম্যাথ করি, আরেকটু নার্ভ ধরে রাখেন কিছুক্ষণ। ওই ম্যাথটা দিলে আজকে আমাদের ক্লাসটা শেষ করে ফেলবো। এবং ওই ম্যাথটা একটা জাতীয় ম্যাথ, সবাই সলভ করি আমরা ওই ম্যাথটা। সাইক্লিক প্রক্রিয়ার ম্যাথ বলতে ওই ম্যাথটা বুঝি। এই যে এই সেই ম্যাথ। এই ম্যাথটা আমরা একটু গুছিয়ে গুছিয়ে ধীরে ধীরে সলভ করবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, একটু ম্যাথটা পড়েন সবাই। এইটা জাস্ট 10 মিনিটের মতো লাগবে। তাহলে আমাদের আজকের 39 নাম্বার ম্যাথ শেষ। ওকে, ম্যাথটা পড়ি আসেন। দেখেন আমি আপনাকে একটু বুঝাই। বলেছে যে এ থেকে আপনি যাত্রা শুরু করবেন, এ থেকে আপনি যাবেন বি তে। তাহলে আপনি দুইটা আলাদা প্রক্রিয়া যেতে পারেন, একটা হচ্ছে এ টু সি, সি টু বি, আর একটা এ টু ডি, ডি টু বি। বুঝলাম? বুঝছি ভাই। শুনতে পাচ্ছেন? হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ ভাই আবার শুনছি। একটা বিশেষ প্রক্রিয়া আপনি প্রত্যাবর্তন করবেন, বি টু এ তে আসবেন। এটাই হচ্ছে ওভারঅল উদ্দীপক। এখন এই যে আপনি যে এ থেকে বি তে গেলেন দুইটা আলাদা আলাদা রাস্তায়, এবং ফাইনালি বি থেকে এতে প্রত্যাবর্তন করলেন, এখানে অনেক ডাটা দেওয়া আছে। এখন প্রথমে উদ্দীপকটা বলি। বলেছে এ সি বি অর্থাৎ এ টু সি, সি টু বি পথে কোন সিস্টেমকে এ থেকে বি অবস্থানে নেওয়া হলে তা 200 জুল তাপ শোষণ করে। তাপ শোষণ করা মানে কি? ডিকিউর ভ্যালুটা পজিটিভ, এবং সিস্টেম 100 জুল তা কাজ সম্পাদন করে। বুঝা গেল? জি ভাই। আচ্ছা, তো আসেন আমরা ভাই আগে এই ডাটা নিয়ে কাজ শুরু করব, যা পাবো তা নিয়ে কাজ শুরু করব। তো দেখেন এ টু সি, সি টু সরি এ টু সি, সি টু বি, এই প্রক্রিয়ায় গ্যাস কতটুকু কাজ তাপ গ্রহণ করলো ভাই বলুন? 200 জুল তাপ শোষণ করলো। তাহলে +200।
এই প্রক্রিয়ায় গ্যাস কতটুকু কাজ করলো ভাই? 100 জুল। 100 জুল। 100 জুল। গ্যাস কাজ করেছে মানে কি ভাই? প্লাস 100 না? জি ভাইয়া। আচ্ছা, নাও আমরা কি তাহলে অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন বের করতে পারবো? হ্যাঁ ভাইয়া পারবো। ডিকিউ Minus সমান one. ডিইউ প্লাস ডিডব্লিউ। কেন বের করছি পরে দেখবেন, বুঝবেন ভালো মতো। তাহলে ডিইউ সমান হচ্ছে লেখা যায় ডিকিউ মাইনাস ডিডব্লিউ। হ্যাঁ। এখন 200 থেকে 100 বিয়োগ করলে কত আসবে ভাই? 100 চলে আসবে। তাহলে মোট কথা হচ্ছে এ টু সি, সি টু বি প্রক্রিয়ায় কৃতকাজ বা অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন কত দেওয়া নাই, বাট আমরা বের করে ফেললাম না 100 জুল। জি ভাইয়া। আচ্ছা, এখন দেখেন এখানে কাজ আছে, এখানে কাজ আছে। দেখেন এই জায়গায় এখন কনসেপ্টগুলো কাজে থাকবে। দেখেন ভাই, এ থেকে গিয়েছেন কোথায়? বি বিন্দুতে। বিতে। এ থেকে গিয়েছেন বি বিন্দুতে। আপনি যেই পথেই যান ভাই, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন একমাত্র নির্ভর করে কার উপর? এ বিন্দুর উপর আর বি বিন্দুর উপর। মাঝখানে প্রক্রিয়ার উপর নির্ভর করে না। 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 তার মানে দেখেন তুমি, এ বিন্দুতে গ্যাসের একটা অভ্যন্তরীণ শক্তি ছিল না, কারণ এখানেও তো গ্যাসের একটা তাপমাত্রা ছিল ডেফিনেটলি। তাপমাত্রা লেস তো আর গ্যাস থাকে না। এবং ফাইনালি বি বিন্দুতে নেওয়ার পরও গ্যাসের একটা অভ্যন্তরীণ শক্তি আছে। তাহলে এ থেকে বি তে গেল। সো অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন কিভাবে হলো? নিশ্চয়ই এখানে অভ্যন্তরীণ শক্তি বেশি, এখানে কম। সো এখানকার অভ্যন্তরীণ শক্তি বিয়োগ এখানকার অভ্যন্তরীণ শক্তি ইজ ইকুয়াল টু হচ্ছে 100। বুঝা গেছে? অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন এটাই বুঝে। তাহলে আমি যা বললাম এটা মানে হচ্ছে ভাই, ইউ এট বি এবং ইউ এট এ, যেহেতু দুই জায়গাতেই গ্যাসের কিছু না কিছু তাপমাত্রা আছে, তাহলে এদের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটাই হচ্ছে ভাই 100 জুল। এটাই হচ্ছে বুঝিয়েছি। বুঝলাম কিনা? ও হ্যাঁ, বুঝছি সবাই বুঝেছেন? বুঝছি। আচ্ছা, এবার দেখেন, এটা আমরা জাস্ট এইটুকু নিয়ে কাজ করলাম। এবার এটা দেখেন, প্রথম ম্যাপটা বলেছে এবিসি পথে। এই যে এখানে ঝামেলাটা করছে, এটা ভাই নিশ্চয়ই এ ডিবি পথে হবে। ওকে, এটা নিশ্চয়ই এ ডিবি পথে হবে। এডিবি পথে, ভুলে এবিসি লেখা আছে। ওকে, এডিবি পথে যদি কাজ সম্পাদনের পরিমাণ 60 জুল হয়, তাহলে এ পথে কি পরিমাণ তাপ শোষিত হবে? সো আসেন কি বলেছে আমি আপনাদেরকে বুঝাই। তো ভাইয়া এডিবি পথে তো কাজ ঋণাত্মক হওয়ার কথা না। দেখে দেখে আসেন আমরা বুঝবো, অ্যানালাইসিস করবো, কোনো সমস্যা নেই, মুখস্থ করবো না, বুঝবো। এ টু ডি, ডি টু বি। ওকে, এডিবি পথে, এডিবি পথে দেখেন, এডিবি পথে কি বলেছে? কাজ সম্পাদনের পরিমাণ 60 জুল। কেন কাজ সম্পাদনের পরিমাণ ঋণাত্মক হবে? দেখেন আয়তন তো ভাই বেড়েছে। ও হ্যাঁ। বুঝা গেল? সো এডিবি পথে কাজ সম্পাদনের পরিমাণ 60 জুল মানে কি? ডিডব্লিউর মান কি 60 জুল বলা যায়? জি ভাইয়া। আচ্ছা, বলেছে তাহলে এ পথে কি পরিমাণ শক্তি শোষিত হবে। মানে মোট কথা হচ্ছে ডিকিউর ভ্যালুটা আপনার কাছে জানতে চেয়েছে। এখন আমরা জানি কি ভাই, ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ। হ্যাঁ। সামহাও ডিডব্লিউর ভ্যালু জানি, ডিইউর ভ্যালুটা জানলেই কাজ হয়ে যেত। ডিউর কথা তো জানি। ডিইউর ভ্যালু তো জানি ভাই, এডিবি পথে যান আর এসিবি পথে যান, ইউবি মাইনাস ইউএ দুই জায়গায় অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন। সো ডিইউর ভ্যালুটা ফর এসিবি এবং ডিইউর ভ্যালুটা ফর এডিবি, এই দুটো সমান না? এবং এই দুটো মানে কি ভাই? ইউবি মাইনাস ইউএ। এবং এই মানটা কত ভাই? 100 মাত্র বের করলাম, মনে আছে? জি ভাইয়া। কাজ শেষ, বসিয়ে দেন। ডিইউর ভ্যালু হচ্ছে 100, ডিডব্লিউ ভ্যালু হচ্ছে 60, সো আলটিমেটলি আসবে 160 জুল। 160। পেয়েছি? জি ভাইয়া। পারলাম? জি। So, প্রথম কোশ্চেন অ্যান্সার শেষ। এবার আসে দ্বিতীয় কোশ্চেনে দেখি। এবার বলেছে বক্রপথে বি থেকে এ অবস্থানে প্রত্যাবর্তন করলে, এখন বি টু এ পথে এসেছেন, কোন প্রক্রিয়া ভাই জানি না, কিন্তু একটা প্রক্রিয়া হবে, যেই প্রক্রিয়া হোক। বি টু এ পথে প্রত্যাবর্তন করলে সিস্টেমের উপর 50 জুল কাজ সম্পাদিত হয়, সিস্টেমে কতটুকু তাপ শোষিত বা বর্জিত হবে? এইবার একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন, এইবার খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন দেখেন। এবার বলেছে বি টু এ পথে, এ টু বি না কিন্তু বি টু এ প্রত্যাবর্তন করেছে, বি থেকে এতে এসেছেন। এখানে কি হয়েছে ভাই? সিস্টেমের উপর 50 জুল কাজ সম্পাদিত হয়েছে। তার মানে কি ডিডব্লিউ ভ্যালুটা নেগেটিভ। -50 বলা যায়? জি ভাইয়া। মাইনাস। আচ্ছা হ্যাঁ, বলেছে কতটুকু তাপ শোষণ বা বর্জন হবে, দ্যাট মিন্স ডিকিউ ভ্যালুটা জানতে চেয়েছে ভাই। এখন আমরা জানি না ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ, এটা মনে আছে? জি জি। আর ভাইয়া। ডিডব্লিউ জানি, সামহাও ডিইউ ভ্যালু জানলেই আমাদের কাজ শেষ হয়ে যাবে। এখন ব্যাপারটা বুঝেন,
এ থেকে বি তে গেলে এখানে অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন, এখানে অভ্যন্তরীণ শক্তি বেশি, এখানে অভ্যন্তরীণ শক্তি কম। এই কারণে ইউবি মাইনাস ইউ এ সমান এসেছে 100 জুল। এবার যদি আমরা বি থেকে এতে আসি, তাহলে এতে যেহেতু অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন, অভ্যন্তরীণ শক্তি কম, এখানে বেশি, তাহলে এখানে অভ্যন্তরীণ শক্তি পরিবর্তনটা ঋণাত্মক আসবে। জি ভাইয়া। এবং অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন বি থেকে এতে এসেছেন শুধুমাত্র এ এবং বি পয়েন্টগুলোর উপর ডিপেন্ড করে, রাস্তার উপর ডিপেন্ড করে না। তাহলে এই জায়গায় অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন ডি ইউর ভ্যালুটা অ্যাকচুয়ালি কি হবে ভাই? মাইনাস ইউ এ মাইনাস ইউবি না, কারণ ফাইনাল বিন্দু মাইনাস ইনিশিয়াল বিন্দু। মনে আছে? বুঝলাম কি বিষয়টা নাকি বুঝি নাই? জি ভাইয়া। এখন এই মানটা কত আসবে? -100 আসবে, কারণ আমরা ইউবি মাইনাস ইউ এ যদি 100 পাই, তাহলে ইউ এ মাইনাস ইউবি উল্টাই দিলাম, -100 আসবে। বুঝেছি নাকি বুঝি নাই ভাই? বুঝছি। আচ্ছা, সো এই যে দেখেন ডি ইউর মান হচ্ছে -100 প্লাস -50। সো বলুন কত আসবে? -150 আসবে না? পারবো? বুঝলাম নাকি বুঝিনি? বুঝছি। সো দুইটা প্রশ্ন উত্তর। এবার 3 নম্বর প্রশ্নটা পড়ুন। পড়েছেন 3 নম্বর প্রশ্নটা? কি বলেছে ভাই? যে যদি ইউএ সমান 0 জুল হয়, অর্থাৎ এই বিন্দুতে ধরুন অভ্যন্তরীণ শক্তি 0 জুল, যেটা কোয়াইট ইম্পসিবল, কখনোই সম্ভব না, বাট ধরে নিতে বলেছে, তাহলে তো আর অসুবিধা নেই। এবং ইউবি সমান 40 জুল, ইউবি অর্থাৎ এই, এটা ইউবি হবে না ভাই, এটা ইউডি হবে। ওকে, এবং ইউডি সমান হচ্ছে 40 জুল, মানে এই বিন্দুতে অভ্যন্তরীণ শক্তি হচ্ছে 40 জুল। তাহলে এডি ও বিডি পথে তাপ শোষণের পরিমাণ নির্ণয় করো। প্রশ্নটা বুঝেছি? প্রশ্নটা বুঝেছি ভাই? জি ভাইয়া। মানে এই বিন্দুতে বুঝছি ভাই। অভ্যন্তরীণ শক্তি জানেন, এই বিন্দুতে জানেন, এই বিন্দুতে অভ্যন্তরীণ শক্তি ধরেন জানেন, ধরেন কোনো কারণে জানেন, ইউএ জানেন, ইউডি জানেন, তাহলে ইউবিও বের করে ফেলতে পারবেন। তাহলে এই পয়েন্টগুলোতে অভ্যন্তরীণ শক্তি পরিবর্তনও বের করতে পারবেন। বলেছে তাপ কতটুকু আদান প্রদান হলো। সো আপনি যদি কোনো কারণে এডি পথে কৃতকাজ জানেন, ডিবি পথে কৃতকাজ জানেন, তাহলে ওই কৃতকাজ আর অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন মানেই তো তাপ। তাহলে আমাদের সামহাও জানা লাগবে কি বলেন? আমাদের সামহাও জানা লাগবে কি বলেন? অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন, এবং জানা লাগবে হচ্ছে আপনার কতটুকু কৃতকাজ করলো। এখন দেখেন কোন পথে ভাই? ইউএ ইউডি এবং এডি ডিবি পথে। সো এডি ডিবি পথে, এডি ডিবি পথে। সো আমাদের এডিবি পথের যে তথ্যগুলো ছিল সেখান থেকে কিছুটা হেল্প পাওয়া যাবে। এডিবি পথে এই যে এখানে ছিল, এডিবি পথে কাজ সম্পাদনের পরিমাণ হচ্ছে 60 জুল। তাহলে ব্যাপারটা বুঝবেন, এ টু ডি, ডি টু বি, এই পথে কাজ সম্পাদনের পরিমাণ ডিডব্লিউ ভ্যালু কত ভাই? 60 জুল। এখন ডিডব্লিউ কে ভেঙে লিখলে ডিডব্লিউ অফ এডি প্লাস ডিডব্লিউ অফ ডিবি লিখা যায় না ভাই? ইজ ইকুয়াল টু 60, কারণ গ্যাসটা দুই ধাপে কাজ করেছে, একবার এতটুকু আর একবার এতটুকু বলা যায়। এখন ডিবি পথে কৃতকাজ কত ভাই? এই ভ্যালুটা তো 0 আসবে, কারণ সমায়তন প্রক্রিয়া। সো আমরা বলতে পারি ডিডব্লিউ অফ এডির ভ্যালু হচ্ছে 60 এবং ডিডব্লিউ অফ ডিবি এই ভ্যালুটা কত ভাই? 0। এই জিনিসটা কি বুঝলাম? বুঝছি। শেষ, কাজ শেষ। এবার দেখেন এ টু ডি পথে আমরা কৃতকাজ আর সবকিছু বের করি। সো ইউ এট ডি ইজ ইকুয়াল টু হচ্ছে 40 আর ইউ এট এ ইজ ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে ডি ইউর ভ্যালু কত? এ থেকে ডি, তার মানে ফাইনাল পয়েন্ট হচ্ছে ডি, আদি পয়েন্ট হচ্ছে এ। তাহলে ডি ইউ সমান কি ভাই? ইউ এট ডি মাইনাস ইউ এট এ, 40 মাইনাস 0, দ্যাট মিনস কত ভাই? 40 কিনা? 42। বুঝা যায় এটা? জি ভাইয়া। এবার কতটুকু তাপ জি। শোষিত বা গৃহীত হলো বলুন? ডিইউ প্লাস ডিডব্লিউ। ডিইউর ভ্যালু জানেন, ডিডব্লিউ কত ভাই? এডি পথে ডিডব্লিউ কত? 60। 60 প্লাস 40, দ্যাট মিনস মান কত আসবে বলুন? 100 আসবে। বুঝেছি? জি ভাইয়া। আচ্ছা, শেষ, কাজ শেষ। হ্যাঁ। এবার ডিবি পথে, এই যে ডি টু বি পথে, এই পথে তো আমরা ইয়া জানি না, বি বিন্দুতে অভ্যন্তরীণ শক্তি জানি না। কিন্তু দেখেন ভাই, আমরা শুরুতে জানতাম ইউ এট বি মাইনাস ইউ এট এ, এই মানটা কত ভাই? 100। মাত্র দেখলাম ইউ এট এ এর মান 0, দ্যাট মিনস ইউ এট বি এই মান কত হবে ভাই? 100, একাই 100 হবে। বলা যায় এই জিনিসটা? জি ভাইয়া। আচ্ছা, নাও
আমরা চাই ডি ইউর ভ্যালুটা বের করতে। ডি ইউ সমান এখানে কি হবে ভাই, ফাইনাল পয়েন্ট বি, সো ইউ এট বি মাইনাস ইউ এট ডি, সো 100 মাইনাস হচ্ছে ভাই 40 বলা যায়। সো মানটা আসবে কত ভাই, 60 জুল চলে আসবে। আচ্ছা, সো ডি ইউর ভ্যালু জানি, এবং ডিডব্লিউ ভ্যালু কত ভাই, 0 জুল। 0 জুল। তাহলে ডি কিউর ভ্যালুটা জানতে পারবো না এখানে, ডি ইউ প্লাস ডিডব্লিউ সমান কত আসবে ভাই, 0 প্লাস 60 260 জুল। 60 জুল। এর বলেন বুঝেছেন কিনা, বুঝছি। সবকিছু বুঝেছেন? হ্যাঁ ভাই। সো আজকের ক্লাসটা এখানেই শেষ করি। নেক্সট ক্লাস হবে আমাদের আগামী মঙ্গলবারই নিব। আমাদের একটু মঙ্গলবার কেমিস্ট্রি এবং ফিজিক্স একই দিনে পড়া লাগবে। সো চেষ্টা করবো আরিফ ভাইকে একটু কম পড়াতে বলবো, আর আমি পড়াবো একটু বেশি। এই হচ্ছে ঘটনা, কারণ আমাদের কিন্তু একদিনে 2 সাবজেক্ট পড়াই লাগবে। আমরা বড় হচ্ছে ইনশাল্লাহ, আরও টিচার মিচার আমাদের অ্যাড হবে, অন্যান্য সাবজেক্টে অ্যাড হবে। সো ডেফিনেটলি একদিনে 2 সাবজেক্ট আনা লাগবে। সো আজকের ক্লাস এখানেই শেষ করছি ভাই। যদি আপনাদের কোনো ডাউট থেকে থাকে আমাকে এখনই বলতে পারেন, আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো। আদারওয়াইজ যা যা ম্যাথ ট্যাথ করতে দিই এগুলো কিন্তু ট্রাই করবেন ভাই, অবশ্যই গ্রুপে সাবমিট করা লাগবে, ঠিক আছে? আচ্ছা ভাইয়া। আচ্ছা, ওকে, তো সবকিছু বুঝেছি নাকি কোনো প্রশ্ন আছে? বুঝছি ভাইয়া সব। বুঝছি ভাইয়া। ওকে, তাহলে আজকের ক্লাস ভাই এখানেই শেষ করছি, আবার দেখা হবে মঙ্গলবারে। আর সে পর্যন্ত সবাই খুব ভালো থাকুন ভাই, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।